ভার্সিটির প্রথম দিন এসেই যে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে ভাবতেই পারিনি। আজ আমাদের নবীন বরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের বদলে ভার্সিটির মাঠে ধুমছে মারামারি হচ্ছে। মাঠের মধ্যে একটা ফর্সা দেখতে ছেলে অনেকগুলো ছেলেকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে উড়াধুরা মারছে। আমি গ্রামের মেয়ে, যদিও আমি এসব খুব ভয় পাই, কিন্তু আজ আমার খুব ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে কোনো হিরো তার হিরোইনের জন্য অ্যাকশন সিন করছে। প্রচুর মানুষ ভিড় করে আছে, কিন্তু কেউ সাহস করে কিছু বলতে পারছে না। স্যাররা পর্যন্ত ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। এক মেয়ে ভেবেছিলাম ভার্সিটির ভিপি বোধ হয়। পরে শুনি এতক্ষণ ধরে যে ছেলেগুলোকে মারছে সেগুলোই ভিপি ও তার দলের ছেলে। অনেকক্ষণ মারার পর ফর্সা ছেলেটা হাঁপিয়ে গিয়ে ছেড়ে দিল, পেছনে থেকে সামনে ঘুরল। এবার আমরা সবাই ছেলেটাকে দেখলাম। রীতিমতো সব মেয়েদের ছোট খাটো হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। গায়ের রং ধবধবে সাদা, চোখ দুটো বিড়ালের চোখের মতো, চুলগুলো কুচকুচে কালো, জিম করা বডি, মুখটা গম্ভীর, দেখে মনে হয় জীবনেও হাসেনি। হাইট 6 ফুট 4 ইঞ্চি, তাল গাছ বললেও ভুল হবে না। বয়সটা হয়তো 26, সঠিক জানি না। আমার মনে হলো এরকমই হবে। ছেলেটা দেখতে শুনতো সব দিক দিয়ে এক কথায় পুরো বিদেশি। হ্যাঁ, ছেলেটা বিদেশি। জন্ম ইংল্যান্ডের এক মধ্যবিত্ত পরিবারে। ওদের দেশের মধ্যবিত্ত আর আমাদের দেশের ধনীর মধ্যে বোধহয় তত পার্থক্য নেই। আমরা সবাই আরও অবাক হলাম যখন স্পষ্ট ও শুদ্ধ বাংলায় ছেলেটা কথা বলে উঠল। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এত সুমধুর কারো কণ্ঠ হতে পারে। ছেলেটি মেয়েদেরকে সম্মান করতে শিখ। সম্মান না করতে পারিস অন্ততপক্ষে অসম্মান করিস না। এরাও তো কারো না কারো মা বোন। আজ ছেড়ে দিলাম, পরের বার কিন্তু তোকে আর তোর পোষা কুকুরদের এমন হাল করব যে তোরা কেউ তোদের চেহারার দিকে তাকাতেও ভয় পাবি। মাটিতে পড়ে থাকা রক্তাক্ত ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল। কথাগুলো বলে 1 মিনিটও দাঁড়াল না। ভিড় ঠেলে আমাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় এক পলক আমার দিকে তাকাল। চাহনিটা খুব মায়াবী। ক্রাশ খাওয়ার জন্য ওর চোখের চাহনিটাই যথেষ্ট। কি জানি কি ভাবল আমার দিকে তাকিয়ে। হয়তো এটাই যে বেসরকারি ভার্সিটিতে সব বড়লোকের মেয়েরাই তো নবীন বরণে শর্ট শর্ট ড্রেস পরে এসেছে। কিন্তু আমি এই গরমে বোরকা কেন পরে এসেছি? সবার থেকে ভিন্ন রকম ভাবে কেন এসেছি? আমি সঠিক জানি না কি ভেবেছে। আমার মন বলল হয়তো এমনটাই ভেবেছে। চোখ নামিয়ে পাশে থাকা বাইকে উঠে গেট দিয়ে চলে গেল। ও চলে যেতেই ভিপি রেগে চিৎকার করে উঠল। ভিপির নাম মেহেদি। মেহেদি, তোকে আমি দেখে নিব। আমার সাথে শত্রুতা করে তুই ভালো করলি না। এর ফল তোকে ভোগ করতেই হবে। রাগে গজ গজ করতে করতে মাঠ ছেড়ে মেহেদি ও তার দল চলে গেল। আমরা যারা নতুন তারা কিছুই বুঝলাম না। আমি ও আমার বান্ধবী প্লাস বোন এশা দুজন দুজনের দিকে হাঁ করে তাকিয়ে আছি। এক সিনিয়র আপুর কাছে ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করতেই সে রেগে গেল। আপু, তোমরা ওই বাজে ছেলেটার কথা বলছ। 1 নাম্বারের খারাপ ছেলে, কারো কথা শুনে না, মাস্টার্সে পড়ে, সবার সাথে বাজে ব্যবহার করে, কোনো স্যারকেই মানে না, যেটা ইচ্ছে হবে সেটাই করবে, কারো কথা শোনার মানুষ সে নয়। তোমরা আমার মুডটাই নষ্ট করে দিলে ওর কথা জিজ্ঞাসা করে। রেগে এশা, আপি ওনার নাম কি? আপু, তোমাদের দেখছি ওর নামও জানতে ইচ্ছে করছে। বাই দা ওয়ে, ওর পেছনে পেছনে ঘুরো না কিন্তু। ও ছেলে হিসেবে মোটেও ভালো না। কে জানি কখন আবার কি করে বসে। আমি না, আপনি, আমরা উনার পেছনে মোটেও ঘুরব না। জাস্ট নামটা জিজ্ঞাসা করছি। বললে বলবেন, না বললে নেই। তাই বলে এতগুলো কথা আপনি আমাদের শোনাতে পারেন না। ও মা,
মেয়েটার কি দেমাগ! বাপরে বাপ! আমি এসব কথা বলতেই আমাদের কত কিছু শুনিয়ে দিল। শর্ট ড্রেস পরা, পায়ে হাই হিল, গট গট করে চলে গেল। আমি এসা তোকে ইচ্ছে করছে মাথায় তুলে আছাড় মারতে। মানুষ খুঁজে পাস না, দেখে বোঝাই যাচ্ছে বড়লোক বাপের আদরের দুলালি। দেমাগ দেখেছিস? পা যেন মাটিতে পড়ে না। ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করতেই মনে হলো গায়ে ফোসকা পড়ল। ছেলেটা বোধ হয় তার সম্পত্তি। ঢং দেখে বাঁচি না। এসা আমারও তাই মনে হয়। বাদ দে, আমাদের কি, চল অনুষ্ঠানে যাই। ওর নাম ফারিস জে স্কিনার। আমরা দুজন পেছনে ঘুরে তাকাতেই দেখলাম লম্বা মতো দেখতে একটা ছেলে। চোখ দুটো ওই ছেলেটার মতোই, কিন্তু চুলগুলো পাটের কালার। আমার কাছে এই কালারটা পাট কালারই মনে হয়। এই কালারের নাম আমার জানা নেই। গায়ের রং উজ্জ্বল ফর্সা। হাইট 6 ফুট 2 ইঞ্চি। বয়স আর কত হবে, 25-26। 2 হাত গুজে আমাদের দিকে তাকিয়ে আছে। ও দেখতেও বিদেশিদের মতো। এশাশ্বরী, আপনি? ছেলেটা হাই, আমি জন স্মিথ। হাত বাড়িয়ে আমি আসসালামু আলাইকুম। জন হাত সরিয়ে নিয়ে খুব সুন্দর করে সালামের উত্তর নিল। জন ওয়ালাইকুম আসো সালাম। আমি ও এশা দুজন অবাক চোখে জনের দিকে তাকিয়ে আছি। নাম শুনে তো মনে হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। এত সুন্দর করে আমাদের সালামের উত্তর কি করে দিল? জন আমাদের অবাক হওয়ার কারণটা বুঝতে পারল। জন অবাক হওয়ার কিছু নেই। আমি 10 বছর ধরে বাংলাদেশে আছি। সবার সাথে মিলে মিশে থাকার কারণে অনেক কিছুই আমি পারি। আপনি বাংলাদেশি নন? জন জি না, আমি ও ফারিস ইউরোপিয়ান। এশা মানে? জন আপনারা ওই মেয়েটাকে যে ছেলের কথা জিজ্ঞেস করলেন ওর নাম ফারিস জে স্কিনার। আমার বন্ধু। আমি ভিপিকে যেই ছেলেটা মারল তার নাম জন হুম। আমি বাপরে কি নাম! মনে হচ্ছে দাঁতগুলো সব ভেঙে যাবে। ভারী অদ্ভুত নাম তো। জন মুচকি হাসল। জন আসলে ওই মেয়েটা নাম রিটা। ও ফারিসকে খুব ভালোবাসে, কিন্তু ফারিস ওকে পাত্তাও দেয় না। কোনো মেয়ে যেন ফারিসের দিকে না তাকায় সেজন্য সবাইকে এসব বলে বেড়ায়। এশা ও এবার বুঝতে পেরেছি। আমি যদি কিছু না মনে করেন একটা প্রশ্ন করি। জন নিশ্চয়ই। আপনারা দুজন কি খ্রিস্টান? জন হুম। জনের কথা শুনে আমি খুব হতাশ হলাম। জানি না কেন, আমার মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল। জন আপনাদের পরিচয় তো দিলেন না। এশা, আমি এশা আক্তার। ও আমার চাচাতো বোন আইভি ইসলাম। জন বাহ, খুব সুন্দর নাম তো। আপনারা নিশ্চয়ই মুসলিম? আমি জি হ্যাঁ। জন আপনাদের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আপনারা কি গ্রাম থেকে এসেছেন? আমি হুম। জন এজন্যই আপনাদের ব্যবহার এত সুন্দর। গ্রামের মানুষ খুব ভালো হয়। শহরের মানুষগুলোর মধ্যে কোনো ফিলিংস নেই। সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। আমি ভালো খারাপ নিজের কাছে। আমরা নিজেরা ভালো না হতে পারলে কখনোই অন্য কেউ আমাদের ভালো করতে পারবে না। তাছাড়া পরিস্থিতি বলতেও একটা জিনিস আছে যা আমাদেরকে বদলে দেয়। জন আপনি খুব সুন্দর করে কথা বলেন। অনেকদিন পর এমন কাউকে পেলাম যে আমার সাথে এভাবে কথা বলল। সাধারণত আমি ও ফারিস কোনো মেয়ের সাথে মিশি না। ফাইনালি এমন দুজন পেলাম যাদের সাথে মেশা যায়। এখানে তো সব মেয়েদের অহংকার নিয়ে থাকে। বড়লোকের বিরাট কারবার যাকে বলে আর কি। এশা, আপনারা তো ইউরোপিয়ান, এত সুন্দর করে বাংলা কি করে বলতে পারেন? জন শিখে নিয়েছি। আমাদের বাংলা ভাষায় কথা বলতে খুব ভালো লাগে। আমি কথাটা শুনে মনটা ভালো হয়ে গেল। আপনার মতো যদি সবাই হতো। জন এখানে দাঁড়িয়ে কথা বললে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। ভেতরে চলুন।
জনের সাথে কথা বলতে বলতে ভেতরে ঢুকলাম। ব্যবহারটা খুব ভালো, খুব মিশুক একটা ছেলে। কিভাবে অল্প সময়ে আমাদের সাথে মিশে গেল। অনেকক্ষণ ধরে বকবক করছি। এই যা, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি আইভি ইসলাম, আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার ছোট একটা ভাই আছে, ওর নাম রিজভি ইসলাম, ক্লাস 9-এ পড়ে। আমি গ্রামের একটা কলেজ থেকে জিপিএ 5 পেয়ে ঢাকার এই নামকরা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়েছি। আমার বয়স 21 বছর। আমি দেখতে মোটেও সুন্দরী নই। আমার গায়ের রং শ্যাম বর্ণের, চুলগুলো কোমর পর্যন্ত। আমার ঠোঁট দুটো নাকি খুব সুন্দর, হালকা গোলাপি কালার। আমার চেহারাটা বলে অনেক মায়াবী। সবাই এমনটা বলে, কিন্তু আমার মা জানে আমি কোনো মাকাল ফল। কাজে তো একেবারেই নেই, অকাজে সবার আগে। মায়ের কাজ কমাতে না পারলেও বাড়াতে তো পারি, সেটাই কয়জন পারে। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বাবা ছোট খাটো কাপড়ের ব্যবসা করে। গ্রামের বাজারে আমাদের নিজস্ব কাপড়ের দোকান আছে। তাতেই আমাদের পরিবার খুব ভালো চলে। আমরা বাবা মা নামাজ নিয়ে অনেক সচেতন। সব কিছুর আগে নামাজ। আমার বাবা নামাজ, তাবলিগ, আল্লাহের রাস্তায় সময় ব্যয় এসব নিয়ে ব্যস্ত থাকে। ধর্মের ব্যাপারে সে খুব কড়াকড়ি। আমি সব জায়গায় বোরকা পরে যাই, যার কারণে নবীন বরণে সবাই ভিন্ন ভিন্ন ড্রেস পরে আসলেও আমাকে বোরকা পরে আসতে হয়েছে। আমি নিজেকে মানিয়ে নিয়েছি। আমার এখন বোরকা পরে সব জায়গায় যেতে ভালো লাগে। নিজেকে কমফোর্টেবল মনে করি। আজও বোরকার সাথে ওড়না দিয়ে হিজাব বেঁধে এসেছি। এশা আমার বেস্ট ফ্রেন্ড প্লাস আমার কাজিন। আমার বাবা ও চাচা 2 ভাই। চাচা বড়, বাবা ছোট। চাচ্চুর অবস্থা আমাদের থেকে ভালো। চাচ্চু বর্তমানে একটা ছোট বিজনেস চালাচ্ছে। এশা ও ঈশা 2 বোন। ঈশা আপুর বিয়ে হয়ে গেছে। এশা ও আমি সমবয়সী। বাড়িতে কাকি ও এশা থাকে। কাকি আমাকে অনেক আদর করে। আমার চাচা আমাকে এই ভার্সিটিতে ভর্তি করে দিছে। তাদের বাড়ি থেকেই পড়ালেখা চালাতে হবে। চাচ্চু তো বাবাকে সাফ সাফ বলে দিয়েছে আমাকে ও আমার পড়ালেখা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমার ও এশার পড়ার সকল খরচ তিনি চালাবেন। বাবা মানা করেছিল কিন্তু চাচা তা মানবে না। শেষ পর্যন্ত বাবাকে রাজি হতেই হল। বাবা মা কেউ আমাকে ঢাকা দিতে চায়নি। এভাবেই দেশের অবস্থা খারাপ। তার ওপর দিন কালো ভালো না, তাই চাচা চাচি ও এশার অনুরোধ তারা আমাকে ঢাকা পাঠিয়ে দিলেন। আসার সময় মায়ের কি কান্না, বাবার মনটা খারাপ, ভাইটাও কাঁদছে। বাবা আমাকে কখনো চোখের আড়াল করতে চাইতেন না। আমার মনটাও খুব খারাপ ছিল, আবার খুশিও লাগছিল। আমার অনেক স্বপ্ন ছিল ঢাকার কোনো নামকরা ভার্সিটিতে পড়ব। তাই চাচা চাচিকে মানা করিনি। তাদের সাথে ঢাকা চলে এলাম। ম্যানেজমেন্টে অনার্স নিয়ে ভর্তি হয়েছি। এশার ডাকে আমার হুঁশ ফিরে এলো। এতক্ষণ নিজে নিজে কত কিছু ভেবে ফেললাম। এশা, কি রে আই, কোথায় হারিয়ে গেলি? এশা আমাকে আই বলে ডাকে আর আমি ওকে এসো বলি। আমি কই, কোথাও না। এশা, কখন থেকে তোকে আমি ডেকে চলছি, তোর কোনো হুঁশ আছে? আমি খেয়াল করিনি। জোন ভাইয়া কোথায়? এশা বাইরে আমাদের জন্য আইসক্রিম আনতে গেছে। আমার কোনো দোষ নেই, আমি মানা করছি শোনেনি। আমি তাই বলে তুই তাকে যেতে দিবি? এশা অনেকবার বলেছি কিন্তু মানেনি। কিছুক্ষণ পরে জোন 3টা আইসক্রিম হাতে ফিরে এলো। চেয়ার টান দিয়ে এশার পাশে বসল। জন, আপনাদের আইসক্রিম। আপনি এটা আনতে কেন গেলেন? জন, আমার খুব খেতে ইচ্ছে করছিল। একা একা খেলে আপনারা যদি নজর দেন তাহলে তো আমার পেট ব্যথা করবে। আমি ও এশা হেসে উঠলাম।
আমরা খাবো না। জন কেন? ও বুঝেছি আমি খ্রিস্টান তার জন্য। আমি না, না। ছি ছি ছি, কি বলেন? আপনি কোনো ধর্মের সেটা আমাদের দেখার বিষয় নয়। সবচেয়ে বড় কথা আমরা মানুষ। জন তাহলে জলদি ধরেন, গলে যাবে তো। আমরা দুজন জনের হাত থেকে আইসক্রিম নিয়ে খেতে শুরু করলাম। আমি আপনার বন্ধুকে যে দেখছি না। জন ওকে আর দেখবেনও না। আমি কেন? জন ও বেশি একটা এদিকে আসে না। সবার কাছে আমি ও ফারিস খারাপ ছেলে হিসেবে পরিচিত। কেউ আমাদের সহ্য করতে পারে না। সব হয়েছে ফারিসের জন্য। অনেক রাগী ছেলে। কারো কথা শোনার পাত্র সে নয়। সবসময় ঝামেলায় জড়িয়ে থাকে। মারামারি, গুন্ডামি করা ওর অভ্যাসে পরিণত হয়েছে। ওকে বাঁচাতে গিয়ে আমি ফেঁসে যাই। এশাহ, আপনাদের বাবা মা কোথায়? তাদের ছেড়ে এই দেশে থাকতে কোনো সমস্যা হয় না। এশার কথা বলতে জনের মুখটা কালো হয়ে গেল। জন, আমার ও ফারিসের বাবা মা নেই। আমরা এতিম। সরি। আমরা না জেনে আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। আমরা রিয়েলি সরি। এশাহ, আই এম সরি। আমার এই প্রশ্নটা করা ঠিক হয়নি। আমাকে মাফ করে দিবেন। জন, ইটস ওকে। কোনো সমস্যা নেই। আমরা তিনজন চুপ হয়ে গেলাম। সবার মাঝে একটা পিনপিনে নীরবতা কাজ করছে। আমি নীরবতা ভেঙ্গে কথা বললাম। জন ভাইয়া, আপনার বন্ধু ফারিস ভিপিকে কেন মারল? জন, ওকে যে জানে মারেনি সেটাই বেশি। শালা, বাটপার। মেয়েদের সাথে উশৃঙ্খল পানা করে। আজ নতুন ভর্তি হওয়া অনার্স প্রথম বর্ষের একটা মেয়েকে রেগিং দিয়েছে যে সবার সামনে মাঠের মাঝে মেয়েটার ওড়না খুলতে হবে। তারপর হাঁটু গেড়ে বসে হেহেদিকে প্রপোজ করতে হবে। কথাটা শুনে আমার ও এশার মেজাজটা খারাপ হয়ে গেল। এশার, ছি, কত বাজে ওই ছেলেটা। জন, ভাগ্যিস ঠিক সময়ে আমরা দুজন চলে এসেছিলাম। নয়তো সবাই মিলে মেয়েটাকে হ্যারেস করত। এশাহ, আপনারা খুব ভালো। জন, আমরা মোটেও ভালো নই। আমরা অনেক খারাপ। আমাদের সাথে মিশলে আপনারাও খারাপ হয়ে যাবেন। আমি যে ছেলে মেয়েদেরকে সম্মান করে সে কখনো খারাপ ছেলে হতে পারে না। এটা আমি বিশ্বাস করি। জন, সবাই যদি আপনাদের মতো বুঝত। এশাহ, আমরা কি ভালো ফ্রেন্ড হতে পারি? যদি আপনার কোনো আপত্তি না থাকে। জন, আমার মতো ছেলের সাথে বন্ধুত্ব? হাসালেন আপনারা তাচ্ছিল্যের সুরে। এশাহ, কেন? জন, আমাদের মতো ছেলের চাল চুলোর ঠিক নেই। সেখানে আবার বন্ধুত্ব? আমাদের সাথে মিশলে আপনাদের সবাই খারাপ বলবে। ছাড়ুন তো ওসব। কে কি বলল তাতে আমাদের কিছু আসে যায় না। প্লিজ, বলুন না আপনারা আমাদের বন্ধু হবেন কি না। জন, ফারিস হবে কি না জানি না, কিন্তু আমার আপত্তি নেই। এশাহ, আপনার ওই ফারিস না হরিস তাকেও আমরা আমাদের বন্ধু করে নিব। আপনি কোনো চিন্তা করবেন না। এশার কথা শুনে আমরা দুজন হেসে উঠলাম। হঠাৎ আমাদের সামনে রিতা ও মেহেদি তাদের দল নিয়ে হাজির হল। অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম আমাদের দিকে সবাই কেমন কেমন করে তাকাচ্ছে। সবার হাবভাব দেখে মনে হচ্ছে আমরা কোনো আজব প্রাণী। সবাই যেভাবে তাকাচ্ছে, কেউ আমাদের দুই বোনকে কোনো চিড়িয়াখানায় আটকে রেখেছে। মেহেদি কটমট করে জনের দিকে তাকালো। ওর মুখে, হাতে অনেক জায়গায় ব্যান্ডেজ করা। মেহেদি, ফারিস কই? জন, আমায় জিজ্ঞেস করছিস কেন? নিজে খুঁজে দেখ। আমি কি ওর সাথে আছি? ফারিসের খবর আমি কি করে জানব? মেহেদি এক হাত দিয়ে জনের কলার ধরল। মেহেদি, ভালোয় ভালোয় বলে দে, নয়তো খারাপ হয়ে যাবে কিন্তু। জন, আমার কলার ছাড়। তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি চাচ্ছি না অনুষ্ঠানের মধ্যে কোনো ঝামেলা করতে।
রিটা, তুই না চাইলেও আমরা তো চাই। ওদের কথা শুনে আমার ও এশার এক প্রকার রাগ চেপে গেল। আমি জনের কলার থেকে মেহেদির হাত টান মেরে সরিয়ে দিলাম। আমার ব্যবহারে সবাই অবাক হয়ে গেল। আমি, এক্সকিউজ মি, আপনার রাগ ফারিসের সাথে আপনি জনের সাথে এমন করছেন কেন? ফারিসের সাথে পারেন না বলে ওর সাথে লাগতে এসেছেন। সমস্যা কি আপনাদের? কি ভাবেন নিজেকে? ভিপি হয়েছেন বলে যা খুশি তাই করবেন। রিটা, ইউ রাস্কেল, তোমার সাহস কি করে হয় মেহেদির সাথে এভাবে কথা বলার? তুমি জানো ওকে? রেগে। আমি, আমার জানার কোনো প্রয়োজনও নেই। আপনারা এখন আসতে পারেন। যদি আপনারা এরপরও আমাদের সাথে এরকম করেন তাহলে আমরা কমপ্লেন করতে বাধ্য হব। মেহেদি, তোমার সাহস কি করে হয় আমার সাথে গলা উঠিয়ে কথা বলার? তোমাকে আমি কি করতে পারি তোমার ধারণার বাইরে। রেগে। আমি ওই হুমকি দেওয়া আর মেয়েদের হ্যারেস করা ছাড়া অন্য কিছু পারেন নাকি? ভেঙচি কেটে। আমার কথা শুনে ওরা সবাই রেগে আইটেম বোম হয়ে আছে। এশা বারবার হাত দিয়ে খোঁচা মেরে আমাকে থামতে বলছে, আমি তা গ্রাহ্য করছি না। আমি আরও কিছু বলার আগেই জোন আমাকে হাতের ইশারায় চুপ করতে বলল। আমি চুপ হয়ে গেলাম। রিটা আমাদেরকে উদ্দেশ্য করে রেগে চেঁচিয়ে উঠল, রিটা, ভার্সিটিতে ভর্তি হতে না হতেই ফারিস ও জোনের ফ্যান হয়ে গেছিস তোরা দুজন। বাহ বাহ, তা তোদের কত টাকা দিয়ে বশ করল জোন? নাকি রুম ডেট করার পারমিশন পেয়েছিস? অবশ্য তোদের মতো গাইয়া মেয়েরা আর কি বা পারে? বড়লোক কিংবা হ্যান্ডসাম ছেলে পেলেই গলায় ঝুলে পড়িস। গেও কোথাকার! এদের দেখলেও ঘেন্না করে। এতক্ষণ এশা চুপ করে থাকলেও এখন আর পারল না। আমার তো ইচ্ছে করছে শাকচুন্নিটার চুল ছিঁড়তে। এশা, ভদ্রভাবে কথা বলুন। আপনি কিন্তু আমাদের অপমান করছেন। কাদের গেও বলছেন? নিজের দিকে একটু তাকান। কি পরে এসেছেন? দেখে তো মনে হচ্ছে এক গজ কাপড় কোনোমতে কষ্ট করে শরীরে পেঁচিয়ে এসেছেন। নিজের চাল চলনের নেই ঠিক, সে নাকি অন্যকে গেও বলে। মুখ ভেঙচিয়ে। রিটা, তুই একটা সামান্য মেয়ে হয়ে আমাকে অপমান করিস। আমি তোর আবার সম্মান আছে নাকি যে তোকে অপমান করব? মান সম্মান থাকলে কি কেউ এসব ড্রেস পরে আসে? আস্তে করে আস্তে করে কথাগুলো বললেও রিটা আমাকে বিড়বিড় করতে শুনে ফেলল। তবে কোনো কথাই ও স্পষ্ট শুনেনি। শুনলে কেয়ামত হয়ে যেত। আমাদের দুজনের দিকে চোখ পাকিয়ে তাকাল। রিটা, আমার সাথে পাঙ্গা নিতে এসেছিস? তোদের দুজনকে যদি আমি এই ভার্সিটি থেকে না তাড়াই তাহলে আমার নামও রিটা চৌধুরী নয়। রিটা রাগে বিড়বিড় করতে করতে চলে গেল। মেহেদি জনের দিকে রাগী চোখে তাকাল। মেহেদি, কোথা থেকে পটিয়েছিস এদেরকে? তা কোনো কূপের পানি খাওয়ালি যে তোদের পক্ষে কথা বলছে? জন, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। এখান থেকে মানে কেটে পড়, নইলে তোর হাল আমি বেহাল করে দিব। আর ওদের দুজনকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। মেহেদি, কেন রে, কি হয় ওরা তোর? ওদের জন্য এত দরদ কেন তোর? মেহেদি জনকে কাঁধে ধাক্কা দিতে দিতে পেছনে নিয়ে যেতে লাগল। এক পর্যায়ে দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়ে গেল। যেই মাত্র দুজন মারামারি শুরু করবে সেখানে প্রিন্সিপাল চলে আসল। অবাক করা ব্যাপার, দুজনেই ভদ্র ছেলের মতো চুপ করে দাঁড়িয়ে রইল, যেন কিছুই হয়নি। মেহেদি জনের কানে ফিস ফিস করে বলল, মেহেদি, ভাগ্য ভালো বলে বেঁচে গেলি। তোদের দুজনের জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে। জন, দেখা যাবে। আমরা কাউকে ভয় পাই না, শত হোক ইংরেজ বাচ্চা তো। ভয় নামক বস্তুটা আমাদের ডিকশনারিতে নেই। মেহেদি ওর দল নিয়ে চলে গেল। জন, শালা, তোর বাপের ভার্সিটি বলে যা খুশি তাই করবি আর আমরা মেনে নিব? কি ভেবেছিস তুই নিজেকে? প্রিন্সিপাল স্যার না এলে এতক্ষণে তোকে হসপিটালে ভর্তি করে ফেলতাম। এশা, ওর বাপের ভার্সিটি এটা। জন, হুম।
রিটার বাবা ও মেহেদির বাবার 50-50 শেয়ারে এই ভার্সিটি। ওদের সাথে এভাবে কথা বলাটা আপনাদের ঠিক হয়নি। আপনারা মেয়ে মানুষ, কখন কি বিপদ হয়ে যায় বলা তো যায় না। কথাটা ভেবে আমরা দুজনেই কিছুটা ভয় পেলাম। শত হোক ওরা ছেলে, একদিন যদি আমাদের একা পায় নিশ্চয়ই এর উসুল উঠাবে। তারপরও সেটা জনকে বুঝতে না দিয়ে বললাম, আমি নো টেনশন, আল্লাহ আমাদের সাথে আছে, কোনো সমস্যা হবে না। জন আপনাদের আল্লাহের ওপর খুব বিশ্বাস, তাই না? আমি হুম। আমরা কোনো কথা না বাড়িয়ে চুপচাপ করে চেয়ারে বসে অনুষ্ঠানে মনোযোগ দিলাম। কোনো কথা বলতে ইচ্ছে করছে না। এশা আমাকে খোঁচাতে লাগল। আমি এসু, কি হয়েছে তোর? আমাকে খোঁচাচ্ছিস কেন? এশা, ওয়াশরুমে যাব। আমি ঠিক আছে, চল। জনের দিকে তাকিয়ে, আপনি এখানে থাকেন, আমরা একটু ওয়াশরুম থেকে আসছি। জন তাড়াতাড়ি আসবেন। আমি অপেক্ষায় রইলাম। এশা, ঠিক আছে। আমরা দুজন ওয়াশরুমে চলে যেতেই জন ফারিসকে ফোন দিল। জন সত্যি ব্রো, মেয়ে দুটো পুরোই অন্যরকম, ব্যবহারও অনেক ভালো। যাক গড, তাহলে আমাদের জন্য কাউকে পাঠালো। যিশুকে অনেক অনেক ধন্যবাদ। ফারিস, আমারও মনে হয় তুই চার্চে গিয়ে তোর জন্য প্রে করে আসিস, নয়তো আমার হাতে মার খেতে খেতে মরেই যাবি। জন, কেন? ফারিস, তোকে সবসময় ওদের সাথে থাকতে বলেছি, আর তুই ওদের একা ছেড়ে দিলি কেন? যদি কোনো ঝামেলা হয় তাহলে তোর খবর আছে। জন কয়েকটা শুকনো ঢোক গিলে ফারিসের কথার উত্তর দিল। জন, ওরা তো ওয়াশরুমে গেছে, আমিও কি মেয়েদের ওয়াশরুমে যাব নাকি? 1 মিনিট, তুই কি করে জানলি? ব্রো, কই তুই? ফারিস, তোদের আশেপাশেই আছি। জন, এত ভালোবাসা রাখবি কই? মাত্র 2 দিন দেখে ব্রো তুই কোনো মেয়ের জন্য পাগল হয়ে গেলি। আই কান্ট বিলিভ দিস। ফারিস, কথা কম বল। তোকে যেই কাজে পাঠিয়েছি সেই কাজ কর। জন, ব্রো মেয়েটা কিন্তু মুসলিম, কথাটা মাথায় রাখিস। ওকে পেতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে। ব্যাপারটা যতটা ইসিলি ভাবে দেখছিস ততটা ইসিলি না। ফারিস, তোকে এতটা ভাবতে হবে না, আমারটা আমিই বুঝে নিব। তোকে ওদের চোখে চোখে রাখতে বলেছি, সেটা করবি, অন্য কোনো কথা নয়। এদিকে আমরা দুজন পড়েছি ঝামেলায়। আমরা দুজন ওয়াশরুম থেকে আসছিলাম, তখন আমাদের রিটা ওর বেহায়া বান্ধবীর দল পথ আটকে রেখেছে। রিটা, পিঙ্কি, লাবণ্য, পড়শি, 4 জন বড়লোক বাপের বখে যাওয়া মেয়ে। অনেক উশৃঙ্খল, দেমাগী ও অহংকারী মেয়ে। ওরা 4 জন সবসময় একসাথে থাকে। রিটা, এই যে জনের পোষা বিড়াল, কোথায় যাওয়া হচ্ছিল? পিঙ্কি, রিটু বেবি, এই মেয়ে দুটো তোকে অপমান করেছে, ঢং করে। রিটা, হ্যাঁ পিকু বেবি, ওকে আমার সাথে লাগার মজা বুঝাবি না। পড়শি, নিশ্চয় বেবি। এশা, আমাদের পথ ছাড়ুন। সবগুলো চোখে চোখে কি যেন ইশারা করে শয়তানি হাসি দিল। লাবণ্য, তোদের আটকে কে রেখেছে? চলে যা। আমরা পাশ কাটিয়ে চলে যেতে নিলে পড়শি এশাকে ল্যাং মেরে ফেলে দিল। এশা ধপাস করে মাটিতে পড়ে গেল। আমার তো রাগ 7 আসমানে উঠে গেল। এর জন্যই ওরা ডেভিল মার্কা হাসি দিচ্ছিল। আমি রেগে সামনে যেতে নিলে এশা আমার হাত ধরে আটকাল। রিটা, হারে দেখ দেখ, সাথের মেয়েটা কিরকম লুচির মতো ফুলছে, ওকে ও একটু মজা দেখাই। কথাগুলো বলে ওরা সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। সেই মুহূর্তে আমার মনে হলো আমি কোনো শেওড়া গাছের পেতনির হাতে পড়েছি। আমাকে ওদের সামনে ডাকল। আমি এশাকে উঠিয়ে ওদের সামনে দাঁড়ালাম। আমি কি বলবেন জলদি বলুন, আমার আপনাদের বেশি কথা শোনার টাইম নেই। অন্য দিকে ঘুরে আমার এই তারা কথাটা ওদের সহ্য হল না। পিঙ্কি হুঙ্কার দিয়ে উঠল। পিঙ্কি, এই মেয়ে, তুই কার সাথে কথা বলছিস তুই জানিস? তোর জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলব। আমি কি তোকে ছেড়ে দিব নাকি?
তোর চুল ছিঁড়ে আমি শাক রাঁধব। মনে মনে। সামনাসামনি বললে ওরা আমাকে আস্ত রাখবে না, তাই মনে মনেই ওদের 14 গোষ্ঠী উদ্ধার করছি। আমাকে চুপ করে থাকতে দেখে লাবণ্য চেঁচিয়ে উঠল, লাবণ্য সামনে এসে তোর বোরকা খুলে সেই বোরকা দিয়ে আমাদের জুতা সাফ কর। এটা তোর পানিশমেন্ট। এসা আমরা কোনো অপরাধ করিনি যে পানিশমেন্ট পেতে হবে। ভয় ভয়। পরশি আবার মুখে মুখে কথা বলছিস। যা বললাম তা কর, নইলে খারাপ হয়ে যাবে। এসা ভয় পেলেও আমার একটুও ভয় করছে না। ইচ্ছে করছে ঠাটিয়ে কয়েকটা চড় মারতে। চুপ করে হাত গুজে ওদের সামনে দাঁড়িয়ে আছি। রিটা, কি বললাম শুনিসনি? রেগে প্লাস চিৎকার করে। রিটার চিৎকারে সবাই কিছুটা ভয় পেলেও আমি ঠায় দাঁড়িয়ে আছি। শান্তভাবে জবাব দিলাম, আমি কিছু বললেন আপু? আমার কথা শুনে ওরা যেন আরো রেগে গেল। কেউ রাগলে তাকে রাগাতে আমার খুব ভালো লাগে। ওদের রাগতে দেখে আমি যে কতটা খুশি হচ্ছি মনে মনে তা আপনাদের বোঝাতে পারবো না। পরশি, তোকে বোরকা খুলতে বলেছি। বোরকা খুলে সেইটা দিয়ে আমাদের জুতা সাফ করবি। রিটা, তোর ওই কমদামি গুলিস্তানের বোরকা দিয়ে যে আমরা জুতা মুছতে চাচ্ছি সেটাই বেশি। লাবণ্য, নে শুরু কর। তোদের ভাগ্য ভালো যে তোরা আমাদের জুতা মোছার পারমিশন পেয়েছিস। আমরা আবার যেই সেই গাইয়া মেয়েকে এরকম অফার করি না। আমি কোনো কথা না বলে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ওদের দেখছি। ওদের কথা শুনে এসার আগে ফাটছে। আমিও কম যাই না ওদের সাথে তেরামি করতে লাগলাম। আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি। আমি মোটেও প্রতিবাদী মেয়ে নই, কিন্তু প্রচুর ঘাড়ততারা টাইপের মেয়ে। তেরামি করতে আমি অনেক পছন্দ করি। তেরামি আমার রক্তের সাথে মিশে আছে। কেউ আমাকে রাগালে তার সাথে আমি অবশ্যই তেরামি করবই। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে লাবণ্য সামনে এগিয়ে এলো। তখন মনে হলে আমাদের পেছনের দেয়াল থেকে কেউ আড়ালে সরে গেল। অনেকক্ষণ ধরে মনে হচ্ছে কেউ আমাদের আড়াল থেকে দেখছে। পড়শি ও লাবণ্য আমার চুলের মুঠি ধরতে এলেই ভেতর থেকে গণ্ডগোলের আওয়াজ এলো। ওরা আমাদের ছেড়ে দিয়ে ভেতরের দিকে ছুটল। যাওয়ার আগে আমাদেরকে রিটা শাসিয়ে গেল। রিটা, ভাগ্য ভালো বলে বেঁচে গেলি। পরের বার দেখে নিব। আমাদের মুখে মুখে কথা বলার শাস্তি তোকে পেতেই হবে। 1 মিনিটও না দাঁড়িয়ে দৌড়ে চলে গেল। তখনই আমাদের সামনে জন মোটর সাইকেল নিয়ে হাজির হল। জন, জলদি করে উঠুন। এখানকার পরিবেশ মোটেও ভালো নয়। ভেতরে গণ্ডগোল হচ্ছে। আজকে বোধহয় আর অনুষ্ঠান হবে না। আপনাদের বাড়ি পৌঁছে দিয়ে আসি। এসা, কি হয়েছে ভেতরে? জন, সেটা আপনাদের এখন না জানলেও চলবে। তাড়াতাড়ি চলুন। ভেজাল হওয়ার আগেই আমরা ভাগি এখান থেকে। যদি আপনাদের কিছু হয় তাহলে ফারিস আমাকে আস্ত রাখবে না। মনে মনে। আমরা দুজনের কেউই জনের বাইকে উঠতে চাইছিলাম না। এক প্রকার জোর করেই আমাদেরকে বাইকে উঠালো। আমরা বেশি কথা না বলে জলদি করে উঠে পড়লাম। এভাবেই আজকে অনেক ঝামেলায় পড়েছি, নতুন করে কোনো ঝামেলায় পড়তে চাই না। জোনের পেছনে এসা, তারপর আমি বসেছি। জোন জোরে একটান দিয়ে ভার্সিটি থেকে আমাদের বাসার সামনে এসে বাইক থামল। আমরা অনেক জোরাজুরি করেও তাকে ভেতরে নিতে পারলাম না। জোন চলে গেল। আমরা দুজন ওর ব্যবহার দেখে কিছুটা অবাক হয়েই বাসার ভেতরে চলে গেলাম। বাসার ভেতরে ঢুকেই আমাদের চোখ দুটো গোল গোল হয়ে গেল। এটা আমরা কি দেখছি? বাসার ভেতরে ঢুকেই আমাদের চোখ দুটো গোল গোল হয়ে গেল। এটা আমরা কি দেখছি? আমাদের সামনে দাঁড়িয়ে আছে ঈশা আপু। ও তার 3 বছরের ছেলে তোরাব। আমরা দুজন পুরো শকড। আপুকে জিজ্ঞেস করছিলাম আজ আসবে কি না। আপু সাফ সাফ বলে দিচ্ছে সে আসবে না। সেখানে আমাদের সামনে জলজ্যান্ত আপুকে দেখে আমরা হা করে তাকিয়ে আছি। আপুর শ্বশুর বাড়ি সিলেটে।
আপুর হাজবেন্ড সোহরাব ভাই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আমি আপনি তুমি এখানে? এশা আপনি তুমি কখন এলে? তুমি না বললে এর মধ্যে আসবে না। ঈশা সারপ্রাইজড। কেমন লাগলো আমার ধামাকাটা? আমরা দুজন গিয়ে আপুনিকে জড়িয়ে ধরলাম। আমি আপুকে ছেড়ে দিয়ে তোরাবকে কোলে তুলে নিলাম। আমি ও এশা দুজন ঈশা আপুকে আপনি বলে ডাকি। আমি কার সাথে এসেছো আপনি? নিশ্চয় সোহরাব ভাইয়া তোমাকে একা ছাড়েনি। ঈশা তা তোর ভাই কোনো জন্মে আমাকে একা ছাড়ল? আমি একেই বলে ভালোবাসা। সবার কপালে এরকম ভালোবাসা জোটে না। তোমাকে দেখে আমার হিংসা হয়। বড্ড বেশি ভালোবাসে ভাইয়া তোমাকে। আমার কথা শুনে আপনি মুচকি হাসল। এশা বল না আপনি কার সাথে এসেছ? ঈশা কার সাথে আবার আসব? মেহরাব নিয়ে এলো। এশা মেহরাব ভাইয়া এসেছে। অবাক হয়ে ঈশা আমি কি ব্যাপার তুই এরকম অবাক হলি কেন? এশা সচরাচর উনি এখানে আসে না তাই। আমি ও মেহরাব ভাইয়া ঈশা আপুর ছোট দেবর। তিনি কিছুদিন আগে পড়াশোনা শেষ করেছেন। বর্তমানে বাংলাদেশের বিখ্যাত শাহ সিমেন্ট গ্রুপের এজেন্ট হিসেবে কাজ করছেন। দেখতে শুনতে সব দিক দিয়ে মাশাল্লাহ। আচার আচরণ খুব ভালো। আমি তোরাবকে কোলে তুলে ওর সাথে কথা বলছি। ওর বয়স 3 বছর হলেও এখনো আধো আধো ভাষায় অনেক কথা বলে। আমি তোরাব বাবা, কেমন আছো তুমি? তোরাব আমি তো ভালো আছি মনি। তুমি তেমন আতো? আমি তো ভালো আছি মনি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি ভাত খেয়েছ? তোরাব আমি তাই খাই নাই। আমি কেন? তোরাব মামুনি আমাকে ভাত দেয়নি। আমি কি? এত বড় সাহস তোমার মামুনির? আমার তোরাব সোনাকে না খাইয়ে রেখেছে। আমাদের কথা শুনে আপনি চোখ দুটো বড় বড় করে ফেলল। সামনে এসে তোরাবের কান টান দিল। ঈশা আমি তোকে ভাত দেয়নি। পাজি কোথাকার! আমার নামে মিথ্যা কথা বলা হচ্ছে। তোরা বা মামুনি তারও ছাড়ো। আমার লাগছে তো। আপনি তোরাবের কান ছেড়ে দিল। আমি ও এশা দুজন ওনাদের মা ছেলের কাণ্ড দেখে মিট মিট করে হাসছি। তোরাব ছোট হলেও খুব ফাজিল ও দুষ্ট। আমরা তিনজন ড্রয়িং রুমে গেলাম। সোফায় মেহরাব ভাইয়া বসে আছে। আমরা সামনে গিয়ে সালাম দিলাম। আমি আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? মেহরাব আলাইকুম আসো সালাম। ভালো আছি। তুমি ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কখন এলেন? মেহরাব এই তো কিছুক্ষণ আগে। এশাও মেহরাব ভাইয়ার সাথে কুশল বিনিময় করল। তখন আমি খেয়াল করলাম এশা কিরকম ছটফট করছে। আমি কিছুই বুঝলাম না। তোরাবকে কোলের থেকে নামিয়ে দিয়ে মেহরাব ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, আমি আচ্ছা ভাইয়া পরে কথা হবে। আমাকে নামাজ পড়তে হবে। এভাবেই অনেক দেরি হয়ে গেছে। এখন না পড়লে ওয়াক্ত চলে যাবে। মেহরাব তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো? আমি জি হ্যাঁ। সবার আগে আমার নামাজ তারপর অন্য কিছু। আপনি নামাজ পড়েন না? মেহরাব বাহ তুমি তো গুড গার্ল। আসলে আমার তো সময়ের অভাবে নামাজ পড়া হয় না। আমি এটা একটা ডাহা মিথ্যা কথা। আপনি যদি সময় করে নেন তাহলে অবশ্যই নামাজের সময় হবে। নিয়মিত নামাজ পড়ে দেখবেন মন কতটা ফ্রেশ থাকে। মন ফ্রেশ থাকলে শরীরও ভালো থাকবে। আমার কথা মনোযোগ সহকারে মেহরাব ভাইয়া শুনল। তারপর একটা মিষ্টি হাসি দিল। মেহরাব তোমার কথাগুলো খুব ভালো লাগলো। আমি ভালো লাগলে হবে না, নামাজ পড়তে হবে। নামাজ কিন্তু বেহেশতের চাবি। যত ভালো কাজ করেন এটা ছাড়া বেহেশতে যেতে পারবেন না। মেহরাব আমি চেষ্টা করব নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার। আমি চেষ্টা নয়, পড়তেই হবে। নামাজ নিয়ে কোনো অজুহাত নয়।
আচ্ছা আসি। এশার দিকে তাকিয়ে, এশা চল। তুই ফজরের নামাজ পড়িসনি। এখন না পড়লে তোকে আমি আস্ত রাখব না। জলদি রুমের দিকে পা বাড়া। আমরা দুজন আমাদের রুমে চলে এলাম। রুমে এসে এশা হাফ ছাড়ল। আমি ওর কাণ্ড দেখে কিছুটা অবাক হলাম। আমি কি রে, কি হয়েছে তোর? এশার কিছু না। আমি কিছু তো হয়েছে। তুই মেহরাব ভাইয়ার সামনে ওমন ছটফট করছিলি কেন? এশা না, এমনই। আমি না, কিছু তো একটা ঘাপলা আছেই। তুই ভালোভাবে বলবি নাকি চর খাওয়ার পর বলবি? এশা আসলে হয়েছে কি? আমি আসলে কি হয়েছে বল। তুই যদি এখন না বলিস তাহলে সত্যি আমি তোর গালে একটা বসিয়ে দিব। এশা, মেহরাব ভাইয়া আমাকে পছন্দ করে, কিন্তু আমি তাকে নিজের ভাইয়ের চোখে দেখি। সে এটা মানতে রাজি নয়। তাই আমি তখন এমন করছিলাম। বলতো আমি এখন কি করি? আমি চাচা চাচি জানে? এশা না। আমি তাহলে আপাতত প্যারা নিস না। পরেরটা পরে দেখা যাবে। মনে রাখবি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জলদি করে অজু করে আয়। নামাজ পড়তে হবে তো। এশা দেখতে অনেক সুন্দরী। ওর চোখের পাপড়িগুলো অনেক বড় বড়। পলক ফেললে খুব সুন্দর লাগে দেখতে। ওর প্রেমে অনেক ছেলে হাবুডুবু খায়। কিন্তু এশা এসবে নেই। ওর একা থাকতে ভালো লাগে। ছোটবেলায় একবার ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে, তাই এসবে আর যায় না। বিকালে এশা ঘুমোচ্ছে, আমার কিছুতেই ঘুম আসছে না। ড্রয়িং রুমে গিয়ে দেখলাম মেহরাব ভাইয়া টিভিতে খেলা দেখছে। আমাদের বাড়িতে কোনে টিভি নেই। বাবা এসব পছন্দ করে না। চাচ্চু আবার বাবার মতো এতটা ধর্ম নিয়ে সচেতন নয়। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতি পড়ে। মেহরাব ভাইয়া আমাকে দেখে ডাকল। তিনি টিভি দেখছে আর চানাচুর খাচ্ছে। মেহরাব, নাও চানাচুর খাও। আমি, না ভাইয়া, আমি খাবে না, আপনি খান। মেহরাব, আরে নাও, লজ্জা কিসের? আমি তো তোমার ভাইয়াই হই। তার জোড়াজুড়িতে আমাকে চানাচুরের পিরিচটা ধরতে হলো। আমি কয়েক সেকেন্ডে চানাচুরে থাকা সকল বাদামগুলো খেয়ে শেষ করে ফেললাম। চানাচুরে একটা বাদামও অবশিষ্ট নেই। আমার বাদাম খুব প্রিয়। বাদাম দেখলে আমার হুঁশ থাকে না। খাওয়া শেষ হতেই মেহরাব ভাইয়ার হাতে পিরিচটা ধরিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে রুমে চলে এলাম। আমার এরকম ব্যবহার দেখে ভাইয়া হা করে তাকিয়ে রইল। মেহরাব মনে হচ্ছিল বাদামের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গিয়েছিল। যেভাবে বাদামের ওপর হামলা করল, আমি বোধহয় ওর কাছ থেকে কেড়ে সব খেয়ে ফেলতাম। পাগলি একটা। সবার মনে প্রশ্ন থাকতে পারে, এত বড় বড় নামাজ নিয়ে ডায়লগ দিয়ে আবার গান গাইলাম কেন? আমি তো আমার ভালো বাবার মিচকে শয়তান মেয়ে, তাই এরকম করি। নামাজ, রোজা, ধর্ম নিয়ে সচেতন হলেও আমি গান শুনতে পছন্দ করি। সাউথ ইন্ডিয়ান মুভি আমার খুব প্রিয়। কি করব বলুন, জেনারেশন বলতেও একটা শব্দ আছে। আজকালের জেনারেশনের মেয়ে তো তাই। প্লিজ কেউ আমাকে বকা দিবেন না। হি হি হি, আমার বাবাও এসব জানে। প্রায় সময় আমাকে বকত। আর আমি এক কান দিয়ে ঢুকাতাম, আরেক কান দিয়ে বের করে দিতাম। অন্যদিকে ফারিস একটা এতিমখানার বাচ্চাদের সাথে খেলছে। জোন কিছুটা দূরে মোবাইল টিপছে। ফারিসের মন খারাপ হলেই এখানে সময় কাটাতে আসে। ওর জীবনের সাথে তো এই এতিম বাচ্চাগুলোর অনেকটা মিল আছে। শুধু পার্থক্য একটাই, ওদের না হয় বাবা মা একেবারেই নেই, আর ওর বাবা মা থেকেও নেই। 10 বছর ধরে এদেশে আছে। একটিবারের জন্য ওর খোঁজে নেওয়ার প্রয়োজন মনে করেনি। বেঁচে আছে নাকি মরে গেছে সেই খবরটা নেওয়াও তাদের দরকার নেই। পৃথিবীতে এসে এতটাই ভুল করেছে সে। সেদিকে থেকে ওর কাছে নিজের দেশ থেকে বাংলাদেশের মানুষকে খুব ভালো লাগে। সবাই কি রকম মিশুক স্বভাবের। বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। পেছনে থেকে কেউ ওর কাঁধে হাত রাখল।
ঘাড়টা সামান্য ঘোরাতেই ফাদারকে দেখতে পেল। আজ তার জন্যই ফারিস বেঁচে আছে, নইলে কবেই পৃথিবীর মায়া ত্যাগ করত। দুনিয়াতে কেউ যদি ওকে বুঝে সেই ব্যক্তিটা এই ফাদার আর জন। তিনি চার্চের পাশাপাশি এই মিশনারিও দেখাশোনা করেন। জন ছাড়া ওর কোনো বন্ধু নেই। জনকে ফারিস নিজের ভাই মনে করে। 10 বছর ধরে একসাথে আছে। ফাদার কি হয়েছে মাইসান? ফারিস আমি অনেক টেনশনে আছি ফাদার। ফাদার কেন? ফারিস আপনাকে 2 মাস আগে বলেছিলাম আমার এক মুসলিম মেয়েকে ভালো লেগেছে। আমি সেই মুসলিম মেয়েকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এখন ভেবে দেখছি আমি বড় ভুল করে ফেলেছি। আমাদের ভালোবাসা কখনো পূর্ণতা পাবে না। ওর বাবা ধর্ম নিয়ে অনেক সচেতন। কখনো তিনি তার মেয়েকে আমার হাতে তুলে দিবে না। তাছাড়া আমার টাকা পয়সাও নেই। আমি ওকে কি করে সুখে রাখব? ও হয়তো আমাকে কখনো ভালোবাসবেই না। আমার মতো ভাবলেশহীন, এতিম, খ্রিস্টান ছেলেকে ওর জীবন সঙ্গী হিসেবে কেনই বা বেছে নিবে? এত বছর পর কাউকে ভালোবাসার চার্চে বসালাম। আমার মন বলছে তাকে আমি কখনোই পাব না। মন খারাপ করে। ফাদার সান, ভালোবাসা ঈশ্বরের দান। তুমি চাইলেই তা যাকে তাকে দিতে পারবে না। যার সাথে ঈশ্বর তোমার মিল রেখেছে তাকে তুমি হাজার বাধা পেরিয়ে ঠিক জয় করে নিবে। ভালোবাসা কখনো জাত, ধর্ম, বিভেদ দেখে আসে না। এটা যিশুর পক্ষ থেকে উপহার। ঈশ্বরের ওপর ভরসা রাখো, তিনি সব ঠিক করে দিবে। চার্চে গিয়ে ওর জন্য প্রে করো, দেখবে যিশু ঠিক তোমার ভালোবাসাকে তোমার করে দিবে। আর সুখ কখনো টাকা দিয়ে কেনা যায় না। যদি সুখ কেনা যেত তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ ধনীরা হতো। কিন্তু ওরাই আজ টাকার কারণে অসুখী। সবসময় চিন্তা নামক বস্তুটা ওদের ঘিরে রাখে। চিন্তা সকল রোগের মূল। ফাদারকে দেখে জন তাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। এতক্ষণ ধরে নীরবে সবকিছু শুনছিল। জন ও যাবে চার্চে। মানুষ খুঁজে পান না ফাদার। গত 10-12 বছরে একবারও চার্চে গিয়েছে কি না সন্দেহ। ও তো এসব বিশ্বাস করে না। ওর বাবা মা সেপারেট হওয়ার পর থেকে ওর তো ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে। ফাদার সেটা তো আমি জানি জন। আমরা দুজন ছাড়া কেউ কি ওকে সেভাবে বুঝতে পেরেছে? তারপরও ফারিস মাই সান, আমি তোমাকে বলবো তুমি যিশুর প্রতি আস্থা রাখো। সব ঠিক হয়ে যাবে। ফারিস যে ঈশ্বর আমার কাছ থেকে আমার বাবা মাকে আলাদা করে দিচ্ছে, যে যিশু আমাকে পরিবার থাকতেও অনাথ হিসেবে রেখেছে, যে বাইবেল আমাকে নিজের দেশে আটকে রাখতে পারেনি, তাদের প্রতি বিশ্বাস রাখব আমি। কিছুতেই না। আই হেট যিশু, আই হেট ঈশ্বর, আই হেট বাইবেল। কাউকে প্রয়োজন নেই আমার। আমি একা পথ চলতে পারি। কাউকে লাগবে না আমার। রেগে বিদ্রোহ, এখানে কোনো ধর্মকে আমি ছোট করে দেখছি না। কোনো ধর্মকে অপমানও করছি না, কিংবা কটাক্ষ করে কথাও বলছি না। একজন মানুষ হিসেবে আমি সকল ধর্মকেই শ্রদ্ধা করি। একজন অনাথ ছেলে যার কিনা বাবা মা দুজনই আছে কিন্তু আলাদা বসবাস করে, তারা কেউ সন্তানকে চায় না। তাদের কাছে তাদের সন্তান কোনো গুরুত্ব নেই। সেই ছেলের মনের অভিব্যক্তগুলো, মনের গহীনে থাকা চাপা কষ্টগুলো তুলে ধরেছি। এছাড়া বেশি কিছু নয়। আমি মুসলিম হিসেবে অন্য ধর্মের মানুষকে যথেষ্ট সম্মান করি। কেউ উপরের ফারিসের বলা কথাগুলোকে নেগেটিভ মাইন্ডে নিবেন না। ওর মতো করে ভাববেন। প্লিজ প্লিজ আমাকে ভুল বুঝবেন না। ফারিস চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে বের হয়ে গেল। জন ও ফাদার একদৃষ্টিতে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। জন, ফারিস কি কখনো হাসবে না? ওকে এভাবে দেখতে আমার আর ভালো লাগে না। কবে সব ঠিক হবে? আর কবে আমি ওকে হাসি খুশি দেখব? ফাদার, ঈশ্বরের ওপর ভরসা রাখো সান। সব ঠিক নিশ্চয় হবে।
জন তাই যেন হয় ফাদার। ফাদার যাও গিয়ে দেখ ফারিস কোথায় গেল, ওকে একা থাকতে দিবে না। একাকিত্ব মানুষকে কুড়ে কুড়ে খায়। তখন নিজের ওপর আস্থাটাই হারিয়ে যায়, যা ফারিসের ক্ষেত্রে হয়েছে। জন ফারিসকে খুঁজতে চলে গেল। ফাদার আকাশের দিকে তাকিয়ে বড় করে একটা শ্বাস ছাড়ল, আর মনে মনে বলল, ফাদার এমন জীবন কাউকে দিও না ঈশ্বর। ছেলেটার অনেক ধৈর্য, তাই এখনো বেঁচে আছে। অন্য কেউ হলে নিজেকে শেষ করে দিত। তুমি ওর ভালোবাসাকে ওর কাছে ফিরিয়ে দিও। অনেক কষ্ট দিয়েছ যিশু ওকে, এবার একটু সুখের মুখ দেখাও। ফাদার মুখ নামিয়ে চার্চের দিকে হাঁটতে লাগল। আজ ফারিসের চিন্তায় অন্য কোনো কাজেই মন দিতে পারবে না। নিজের ছেলের মতোই মনে করেন তিনি জন ও ফারিসকে। শুধুমাত্র তার ভরসায় তো ফারিস ও জন এখানে এসেছে। 10 বছর ধরে তার ভরসায় বেঁচে আছে। পরের দিন এই ভার্সিটিতে ভর্তি হয়ে বোধহয় জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আজ এই মারামারি, কাল ওই ঝগড়া, নয়তো পরশু এই ভেজাল, সেই ঝামেলা। আমি পুরোই বিরক্ত। আগে জানতাম এসব নিজেদের মধ্যে হাঙ্গামা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি হয়। আমার ধারণা ভুল প্রমাণিত হলো এই ভার্সিটিতে এসে। প্রাইভেট ভার্সিটিগুলো যে এসব ঝামেলায় কম না সেটা আমার জানা ছিল না। ইচ্ছে করছে অন্য কোথাও টিসি নিয়ে চলে যাই, কিন্তু তাও সম্ভব না। তাহলে আরও অনেক ঝামেলা করতে হবে। আমার ঝামেলায় জড়াতে ভালো লাগে না, আবার এই জায়গায়ও থাকতে ইচ্ছে করছে না। এখনই এত ঝামেলা, আরও দিন তো পরেই আছে। আজকে ভার্সিটিতে এসে পড়লাম আরেক ভেজালে। মনে হচ্ছে নিজের কপাল নিজেই থাপড়াইয়া ফাটায় ফালায়। ধুর, এত ভেজাল ভালো লাগে না। কালকে এক ঝামেলায় পড়েছিলাম, আজ আবার নতুন করে ঝামেলায় পড়লাম। আজকেও ফারিসের সাথে মেহেদির হাতাহাতি হয়েছে। গতকালের ঘটনা নিয়ে আজও মেহেদি সিন ক্রিয়েট করছে। 12-13 জন ছেলে নিয়ে মেহেদি ফারিসকে মেরেছে। ফারিসও কম যায় না, শত হোক ইংরেজ বাচ্চা তো। সবার সাথে মারামারি করছে, কিন্তু হাতে মুখে অনেকটা জায়গায় কেটে ছিলে গেছে। মেহেদিরও সেম অবস্থা। ওদের ঘটনা নিয়ে ভার্সিটিতে কিছুক্ষণ পরে বিচার বসবে। ভার্সিটির পরিচালনা পরিষদের চেয়ারম্যানের ছেলে আসবে, তাকে খবর দেওয়া হয়েছে। আমরা আসার কিছু সময় আগে এসব ঘটনা ঘটেছে। আমি ও এশা দুজনে আজ সুরমা কালার বোরকা ও লাল হিজাব বেঁধে এসেছি। আমি কিন্তু পর্দা করি না, শুধুমাত্র শালীনতা বজায় রাখার জন্য ও বাবার কথা রাখার জন্য বোরকা পরি। আজকাল সব মেয়েরা কম বেশি বোরকা পরে, তাই বলে এ না সবাই পর্দা করে। আজকাল ফ্যাশনের জন্য ও অনেক মেয়ে বোরকা পরে। আমি যাওয়ার আসার সময় শুধু নেকাব বেঁধে আসি, আর ভার্সিটিতে সবসময় মুখ খোলা রাখি। আমি এসব নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আমরা ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে জন আমাদের সামনে এলো। ওর হাতে ফার্স্ট এইড বাক্স। জন, আইভি একটা কাজ করে দিবা? ধুর, আপনাকে তুমি করে বলে ফেললাম, কিছু মনে করবেন না। আমি না কোনো সমস্যা নেই, আপনি আমাদের তুমি করেই বলবেন। কি কাজ করতে হবে বলুন? জন, তুমি গিয়ে একটু ফারিসকে ব্যান্ডেজ করে দিবে। ও না অনেক রেগে আছে। আমার না খুব ভয় করে ও যখন রেগে থাকে। প্লিজ, তুমি গেলে কিছু বলবে না, অনুরোধের সুরে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। সে কি পাগল হয়ে গেল নাকি? আমি যাব ফারিসের কাছে, যদি রেগে কানের নিচে একটা বসিয়ে দেয়। আমি আপনার মাথা ঠিক আছে, আমি কেন তার সামনে যাব? জন, প্লিজ না করো না, প্লিজ প্লিজ। এশা এত করে যখন বলছে যা। আমি তোর মাথা খারাপ হয়েছে এসো, আমি চিনি না জানি না তার কাছে যাব। আমি কিছুতেই যেতে চাইছিলাম না।
ওরা দুজন আমাকে জোর করেই ফারিসের কাছে পাঠালো। আমাকে পাঠিয়ে মনে হলো জোন একটু বেশিই খুশি হয়েছে। তার কারণটা আমি বুঝলাম না। আমি ক্যান্টিনের সামনে ফার্স্ট এইড বক্স হাতে নিয়ে দাঁড়িয়ে আছেই। ভেতরে বেশি মানুষ নেই। একটু উকি দিতেই দেখতে পেলাম ফারিস কোনার দিকের টেবিলে মাথা নিচু করে বসে আছে। আমি ভয়ে ভয়ে সামনে এগিয়ে গেলাম। এশা জোনের সাথেই আছে। আমি ফারিসের পাশের চেয়ার টান দিয়ে কিছুটা দূরত্ব রেখে বসে পড়লাম। ভয় আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি মাথা উঠিয়ে আমাকে দেখে ঠাস ঠাস করে দুটো চড় মেরে দিবে। একে দিয়ে বিশ্বাস নেই। যেই রাগী ছেলে। ফারিস মাথা না উঠিয়ে আমাকে জোন ভেবে বলল। ফারিস জোন, আমার মন মানসিকতা ভালো নেই। এখান থেকে ভাগ। নইলে তোকে দিয়ে কিন্তু আমার মনের ঝাল মিটাব। আমি কোনো কথা না বলে চুপ করে আছি। কথা কি বলবো ভয় আমার গলা শুকিয়ে আসছে। কথার উত্তর না পেয়ে মাথা উঠালো। আমাকে দেখে কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকাল। ফারিস তুমি এখানে? আমি না মানে আসলে না মানে হয়েছে কি? আমতা আমতা করে। ফারিস কি হয়েছে? ভ্রু নাচিয়ে। আমাকে জোন ভাইয়া পাঠিয়েছিল। আপনার তো দেখছি অনেকখানি কেটে গেছে। ঠোঁট কেটে রক্ত পড়ছে। আচ্ছা আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। যথেষ্ট সাহস সঞ্চয় করে উপরের কথাগুলো বললাম। তারপরও আমার হাত পা কাঁপছে। মনে হচ্ছে বুকের ভেতর কেউ হাতুড়ি পেটা করছে। ফারিস তুমি এখান থেকে গেলে আমি খুশি হতাম। আমি যাক বাবা আমি আবার কি করলাম? একটু ভেবে ওয়েট। আপনি আমাকে চেনেন? ফারিস তুমি কোনো মন্ত্রী মিনিস্টারের মেয়ে যে তোমাকে চিনতে হবে? আমি কথাটা সেভাবে বলিনি। মন খারাপ করে। ফারিস তুমি কি এখান থেকে যাবে? আমার সাথে তোমায় কেউ দেখলে খারাপ ভাববে। ফারিসকে এতক্ষণ ভয় করলেও এখন করছে না। সব কথার উত্তর শান্তভাবে দিচ্ছে। আমি আপনার সাথে বকবক করার টাইম আমার নেই। আমি যে কাজ করতে এসেছি তা করে চলে যাব। ফারিস কি করতে এসেছ তুমি? কপাল কুঁচকে। আমি নেগেটিভ মাইন্ডে নিয়েন না। আমি ব্যান্ডেজ করতে এসেছি। সেটা করেই বিদায় হব। দেখি আমার দিকে ঘুরুন তো। কিছুটা ভয় পেয়ে। ফারিস লাগবে না। যাও এখান থেকে। আমি বেশি কথা বলবেন না। আমি এক প্রকার জোর করেই তাকে আমার দিকে ঘুরিয়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিলাম। হাতের কাটা স্থানে ব্যান্ডেজ করে দিলাম। আমি তো পুরো অবাক। ফারিস আমাকে কোনোরকম বাধা দিল না। আমার দিকে কিরকমভাবে অসহায়ের মতো তাকিয়েছিল। সেই মুহূর্তে আমার মনেই হচ্ছিল এই ছেলেটা জীবনে মারামারি ধারের কাছেও যায়নি। কি ভদ্র ছেলে। তখন রিটা এসে আমাদেরকে একসাথে দেখল। রাগে সামনে থাকা চেয়ারটাকে জোরে ধাক্কা দিয়ে চল গেল। কার থেকে যেন খবর পেয়েছে আমরা একসাথে আছি। উল্টো দিকে ঘুরে থাকার কারণে আমি বা ফারিস সেটা খেয়াল করিনি। আমি চেয়ার থেকে উঠে আসার সময় পেছনে থেকে ফারিস ডাকল। ফারিস আইভি শোনো। আপনি আমার নাম কি করে জানলেন? অবাক হয়ে। ফারিস আমার কথা শুনে ইতস্ততায় পড়ে গেল। কিছু সময় ভেবে আমতা আমতা করে বলল। ফারিস না মানে জোন বলেছিল। আমি ও তা কি জানি বললবেন? ফারিস না কিছু না। তুমি যাও। আমি কি মানুষ রে নিজেই বলল কি যেন বলবে আবার বলে কিছু না। না বাবা এই মানুষকে বোঝার ক্ষমতা আমার নেই। বীর বীর করে। আমি বীর বীর করতে করতে ক্যান্টিন থেকে বেরিয়ে গেলাম। আমি যাওয়ার পর ফারিস মনে মনে হাসল। ফারিস পাগলিটা। শুধু তোমার নাম না তোমার পরিবারের সবার নাম আমি জানি। তোমার সব খবর আমার কাছে থাকে। কোথাও যাও, কি করো, কার সাথে কথা বলো সব আমি জানি।
কি করব, পৃথিবীতে প্রথম যে কাউকে ভালোবাসলাম। 2 মাস আগে যেদিন তুমি ভর্তির অ্যাপ্লাই করতে এসেছিলে সেদিনই তোমাকে আমার মন দিয়ে ফেলেছি। তোমায় প্রথম দেখেছিলাম সেদিন তুমি এশার সাথে ফুচকা খাচ্ছিলে। তারপর থেকে তোমাকে পাগলের মতো প্রত্যেকদিন খুঁজেছি। তার 15 দিন পর অ্যাডমিশন পরীক্ষার দিন দেখে যে কি খুশি হয়েছিলাম তা তোমাকে বোঝাতে পারবো না। আর কাল যখন দেখলাম তখন না চাইতেন সবার প্রথমে নজরটা তোমার মধ্যে আটকে গেল। বিকজ আই রিয়েলি লাভ ইউ। বাট আমার জানা নেই তোমাকে পাবো কি না। বড় করে নিঃশ্বাস ছেড়ে। অন্যদিকে আমার সামনে রিটা, পিঙ্কি, লাবণ্য, পড়শি চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে। আমি কিছু বুঝতে পারছি না। তখন যে রিটা আমাদেরকে একসাথে দেখেছে সেটা তো আমি জানি না। একা থাকায় কিছুটা ভয় করছে। কে জানে শাকচুন্নিগুলি আবার কি করে। আমি কি হয়েছে আপুরা, তোমরা আমাকে এখানে নিয়ে এলে কেন? ভয় ভয়। আমি ক্যান্টিন থেকে বের হতেই পিঙ্কি আমার হাত ধরে টানতে টানতে ক্যাম্পাস থেকে কিছুটা দূরে নির্জন জায়গায় নিয়ে এসেছে। আমি কথা বলছেন না কেন? পড়শি, তোর তো সাহস কম বড় না। তুই রিটার লাভ জানেমন ফারিসের দিকে হাত বাড়িয়েছিস। আমি কি যা তা বলছেন? আমি কেন ফারিসের দিকে হাত বাড়াব? আপনাদের কোথাও ভুল হচ্ছে। রিটা, কি ভুল হচ্ছে আমাদের? আমি নিজে তোদের একসাথে বসে থাকতে দেখেছি। আপনারা আমার কথা তো শুনুন। রিটা, স্টপ দিজ। একদম ন্যাকামো করবি না। আজ তোর একদিন কি আমার একদিন। রিটা আমাকে থাপ্পড় দেওয়ার জন্য হাত উপরে তুলল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। ঠাস করে শব্দ হল। আমি এক হাত দিয়ে জোরে গাল ধরে রেখেছি। হঠাৎ আমার খেয়াল হলো আমার গালে কোনো ব্যথা করছে না। আমি পিট পিট করে চোখ খুলে দেখলাম রিটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর ও যে হাতটা আমাকে মারার জন্য তুলেছিল সেটা মোচড় দিয়ে একটা ছেলে ধরে রেখেছে। ছেলেটার গায়ের রং শ্যাম বর্ণের, হাইট 6 ফুট, চেহারাটা যথেষ্ট মায়াবী, চুলগুলো স্পার্ক করা, দাড়িতে স্টাইল করে কাট দেয়া, গায়ে কালো কালার প্যান্ট, সাদা শার্ট, শার্টের ওপর কালো কালার কোটি, হাতা দুটো ফোল্ড করা, বা পরে কি অ্যাটিটিউড। এক কথায় চকলেট বয়। সবার ক্রাশ হবে হয়তো। এশা ও জোন অনেকক্ষণ ধরে ভার্সিটির সামনের একটা ফুড পার্কে বসে আছে। কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙ্গে জোন কথা বলল। জন, কি ব্যাপার, কথা বলছো না কেন? এশা, আমাদের এখন যাওয়া উচিত। অনেক সময় হলো আমরা এখানে এসেছি। ওই দিকে আই ও ফারিস ভাইয়া কি করছে কে জানে। চলুন সেখানে যাই। জন, তুমি যাও, আমি কফির বিল দিয়ে এসছি। জোন কফির বিল দিয়ে বাইরে এলো। দুজন ভার্সিটির দিকে হাঁটতে লাগল। আমি অবাক হয়ে ছেলেটার দিকে হাঁ করে তাকিয়ে আছি। আর বাকি সবাই ভয়ে চুপসে আছে। রিটা ভয়ে ভয়ে ছেলেটার দিকে তাকালো। রিটা, ভাইয়া তুই এখানে? ছেলেটি, এখানে কি করছিলি মেয়েটার সাথে? রিটা, কিছু না। ছেলেটি, মিথ্যা কথা বলিস না। আমি দেখেছি তুই মেয়েটাকে থাপ্পড় মারতে যাচ্ছিলি। এরপর থেকে কারো সাথে এরকম খারাপ ব্যবহার করার আগে আমার থাপ্পড়ের কথা মাথায় রাখবি, নয়তো পরের বার একটা দাঁতও থাকবে না। ভাগ এখান থেকে। রেগে। রিটা, ঠিক আছে ভাইয়া। মাথা নিচু করে। ছেলেটি, যেতে বলেছি এখান থেকে। আরেকবার বলতে না হয়। জোরে চিৎকার করে। রিটা ও তার বান্ধবীরা ভয় প্রায় দৌড়ে সেখান থেকে পালালো। আমি কিছুই বুঝলাম না। সব কিছু আমার মাথার ওপর দিয়ে গেল। আমার মাথায় কিছু ঢুকছে না। ছেলেটা আমার দিকে একবার চোখ বুলিয়ে চলে গেল। আমি হাঁ করে তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। কে এই ছেলেটা, যাকে দেখে এই শাকচুন্নির দল ভয় পেয়ে পালালো? বর্তমানে ফারিস,
মেহেদী ও তার দল, প্রিন্সিপাল রিটা, পিঙ্কি, লাবণ্য, পড়শি, জন প্রিন্সিপালের রুমে দাঁড়িয়ে আছে। ফারিস ও জন স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। বাকি সবাই কিছুটা ভয় মাথা নিচু করে আছে। প্রিন্সিপালের চেয়ারে বসে আছে তখনকার সেই ছেলেটা। এক হাত দিয়ে খুব মনোযোগ সহকারে টেবিলে থাকা একটা পেপার ওয়াটকে ঘুরাচ্ছে, আর চেয়ারটাকে কিছুটা ডানে কিছুটা বামে দোলাচ্ছে। ছেলেটার নাম নাহান চৌধুরী, রিটার বড় ভাই। রিটার বাবা আশফাক চৌধুরী ও মেহেদীর বাবা রওনাক আহমেদ দুই বন্ধু ও বিজনেস পার্টনার। তাদের খুব ভালো সম্পর্ক। রিটার বাবা ভার্সিটি পরিচালনা পরিষদের চেয়ারম্যান। নাহান ভার্সিটির ভেজালে খুব একটা আসে না। নাহান ও রিটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। নাহান ভদ্র ছেলে। নাহান নিজের বোনের এসব কাজের জন্য খুব বিরক্ত। সে এসব মোটেও পছন্দ করে না। আর রিটার বিবরণ তো আগেই দিয়েছি। ওর বাবা বিজনেসের কারণে কানাডা গিয়েছে, তাই না চাইতেও আজ নাহানকে আসতে হয়েছে। সবাই চুপ করে আছে, থমথমে পরিবেশ। হঠাৎ নাহান হাতে থাকা পেপার ওয়াটটাকে রেখে সবার দিকে তাকালো। নাহান বলুন প্রিন্সিপাল স্যার, সমস্যা কি? শান্তভাবে। মেহেদী তেমন কিছু না ভাই। আসলে নাহান, আমি তোকে কিছু জিজ্ঞাসা করিনি। চোখ পাকিয়ে। রিটা ভাইয়া, আমাদের কোনো দোষ নেই। মাথা নিচু করে। নাহান, তোদের সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার? আমি কি তোদের কিছু জিজ্ঞেস করেছি? রেগে প্লাস চিৎকার করে। রিটা, না ভাইয়া। ভয় পেয়ে। নাহান সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়। কেউ ভুল করলে তাকে অবশ্যই শাস্তি দিবে, সে নিজের বোন হোক কিংবা অন্য কেউ। ওর কাছে অন্যায়ের কোনো মাফ নেই। সে কখনো কোনো পক্ষ নিয়ে কথা বলে না। যেটা ওর সঠিক মনে হবে সেটাই করবে। মেহেদী ও রিটা নাহানকে অনেক ভয় পায়। ওদের মতো বেয়াদবদের নাহানের এক থাপ্পড়ই যথেষ্ট। প্রায় আধা ঘন্টা পর রুমে তর্কবিতর্কের পর মেহেদী ও ফারিসকে মিলিয়ে দেওয়া হল। নাহান ও প্রিন্সিপাল দুজনে মিলে রিটা ও মেহেদীকে এক দফা বকা দিল। ফারিস জনকে কিছুই বলল না, কারণ দোষটা ওরা করেনি। আমি ও এশা জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে উকি মেরে সবকিছু দেখছিলাম। আমার যে কি খুশি লাগছে রিটাকে বকতে দেখে। ইচ্ছে করছে লুঙ্গি ডান্স দিতে। হঠাৎ করে আমি ফিক করে হেসে উঠলাম। সবাই জানলার দিকে তাকালো। আমাদের দেখার আগে দুজন উঠে পড়ে দৌড় লাগালাম। আমাদের আর পায় কে? এশা, তোর জন্য আরেকটু হলে দেখে ফেলত। যদি দেখত না তাহলে খবর হয়ে যেত। হাঁপিয়ে আমি এখনো হেসেই যাচ্ছি। আমার কি যে ভালো লাগছে। একদম ঠিক হয়েছে। এশা, তুই কি পাগল টাগল হলি নাকি? আই ভ্রু কুচকে। আমি দূর ছেমড়ি, কি যাতা বলিস? এশা, পাগলের মতো হাসছিস কেন? আমি রিটা ও মেহেদীকে বকতে দেখে আমার যে কত আনন্দ হচ্ছে। এশা, আমাদের যদি দেখত তাহলে ওই শাকচুন্নিগুলি কি করত তোর জানা আছে? আমি, আমার কি দোষ? আমি অনেক চেষ্টা করছিলাম আটকে রাখতে। তারপরও হাসি চলে এলো। এশা, জলদি এখান থেকে ভাগ, নইলে আবার কোনো ঝামেলায় পড়ে যাই। আমরা দুজন কোনোরকম তাড়াহুড়ো করে বাড়িতে চলে এলাম। আমাদের দেখে চাচি অবাক হয়ে গেলেন। চাচি, কি রে, তোরা এত তাড়াতাড়ি চলে এলি? তোদের আসতে নাকি আজ দেরি হবে? এশা, কে বলল? চাচি, তোরাই তো যাওয়ার আগে বলে গেলি। আমি, চাচি, অনেক ক্ষুধা লাগছে, প্লিজ তাড়াতাড়ি খেতে দেও, পেটে ইঁদুর গ্রাম পেটাচ্ছে। চাচি, তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। চাচি রান্নাঘরে চলে গেল। আমি ও এশা হাইফাইভ করলাম। আমি, যাক বাবা,
চাচির কাছে থেকে কথা ঘুরাতে পেরেছি। এশাহ মা যদি জানতে পারে আমরা ক্লাস না করে বাড়ি এসেছি, তাহলে বাবাকে বলে দিবে। আর বাবা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিবে। আমি দূর, আমরা না বললেই তো হয়। পেছনে থেকে কে যেন আমাদের কান ধরে টান মারল। তাকিয়ে দেখি আপনি। আমি আপনি ছাড়ো লাগছে তো। এশাহ আপনি ব্যথা পাচ্ছি। ঈশা ক্লাস না করে বাড়িতে এসে আবার দুষ্টামি হচ্ছে। এশাহ অনেক কাহিনী হয়েছে আজ। ঈশা কি কাহিনী? আমি কান্ত ছাড়ো আপনি। তারপর বলছি। আপনি আমাদের কান ছেড়ে দিল। আমরা আজকের ও গতকালের সব ঘটনা আপনিকে বললাম। ঈশা তোরা এসব ভেজাল করেছিস? অবাক হয়ে। আমরা কি ইচ্ছে করে করেছি নাকি? এশা ওই শাকচুন্নিটাই তো আমাদের সাথে লাগতে এসেছে। ঈশা ওসব বড়লোকের মেয়েদের দিয়ে বিশ্বাস নেই। কখন কোন ঝাল তোদের দিয়ে উঠাবে তার ঠিক নেই। যত পারিস ওদের থেকে দূরে থাকিস। চিন্তা কর যদি তখন ওই ছেলেটা না আসতো তাহলে তোর গাল এখন থাকতো লাল। আমি হুম। এশা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। শরত সামনে থেকে আপনি। আমরা ফ্রেশ হয়ে খাবার খাব। আমি তোরা কোথায় আপনি? ঈশা কার্টুন দেখছে। এশা মেহরাব ভাইয়া কি চলে গেছে? ঈশা হুম। যা ফ্রেশ হয়ে আয়। আমরা দুজন রুমে চলে এলাম। এশা খুব খুশি হয়েছে মেহরাব ভাইয়া চলে যাওয়ায়। খাবার খেয়ে লম্বা করে ঘুম দিলাম। জবা 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 ফারিস পার্কের একটা বেঞ্চে একা বসে আছে। আজ মন খারাপ। হঠাৎ করে বাবা মায়ের কথা মনে পড়ছে। পাশে এসে জন বসল। জন মন খারাপ। ফারিস নিশ্চুপ। জন বাবা মায়ের কথা মনে পড়ছে? ফারিস না। জন কাল ফাদারের সাথে কিছুদিনের জন্য একটা কাজে যেতে হবে। ফারিস কোথায়? জনহামি জানি না। কালকে ফাদার বলে দেবে। ফারিস তোর কি দেশের জন্য মন খারাপ করে না? বাবা মায়ের কবর দেখতে ইচ্ছে করে না। জন হুম করে। ফারিস তাহলে যাস না কেন? জন তোর জন্য। তোকে ছাড়া কোথায় যাব না। ফারিস আমি তো এ দেশ ছেড়ে কোথাও যাব না। এখন যেহেতু এদেশের নাগরিক, অনেক ভালো আছি এখানে। যারা আমার খবর নেয় না তাহলে তাদের খবর ও আমি নিব না। জোন ও ফারিস দুজনেই চুপ করে গেল। জোনের চোখ দিয়ে অনর্বত পানি পড়ছে। ওর বাবা মা দুজন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। একটা পার্টিতে অ্যাটেন্ড করতে গিয়েছিল, ফিরে আসার সময় অ্যাক্সিডেন্টে প্রাণ হারায়। জোনের বয়স তখন 7-8 বছর। ওকে বাসায় রেখে গিয়েছিল, যার কারণে ও এখনো বেঁচে আছে। ওর বাবা মায়ের রক্তাক্ত লাশ দেখে ছোট্ট জোন অনেক কান্না করেছিল। বাবা মায়ের একমাত্র আদরের ছেলেকে কেউ সেদিন রাখতে চায়নি, এমনকি ওর আত্মীয়স্বজনও না। সেদিনের পর থেকে ওর জায়গা হল সেন্ট জোসেফ নামক এতিমখানায়। জোনের দূর সম্পর্কের চাচা ওকে এখানে রেখে যায়। জোন সবসময় একা একা থাকত, কথাও কম বলত। শান্ত শিষ্ট, নম্র, ভদ্র জোন ছিল সবার প্রিয় পাত্র। ওকে সকলে খুব পছন্দ করত। ওর বয়স যখন 12 বছর তখন ফারিস ও এই এতিমখানায় আসে। খুব তাড়াতাড়ি ওদের দুজনের ভালো বন্ধুত্ব হয়ে যায়, যা এখনও অটুট আছে। পরের দিন 2টা ক্লাস শেষ হওয়ার পর আমি ওয়াশরুমে গিয়েছিলাম। এশা আমার সাথে নেই। ওর নাকি ভালো লাগছে না তাই আসবে না। আমাকে একা একাই আসতে হয়েছে। আমাদের এখনো তেমন করে কোনো বন্ধু বান্ধবী হয়নি। একা একা আসতে খুব ভয় করছে। কে জানি কখন আবার শাকচুন্নির দল চলে আসে।
ওয়াশরুম থেকে ফিরে আসার সময় হঠাৎ করে দেয়ালের অন্য পাশ থেকে একটা হাত এসে আমাকে টান দিয়ে দেয়ালের আড়ালে নিয়ে গেল। আমি চিৎকার করতে নিলে সামনে থাকা ব্যক্তিটা আমার মুখ চেপে ধরল। আমি চিৎকার করতে নিলে সামনে থাকা ব্যক্তিটা আমার মুখ চেপে ধরল। আচমকা এমন হওয়ায় আমি কিছুটা ঘাবড়ে গেলাম। সামনে থাকা মানুষটাকে দেখে অনেক অবাক হয়ে গেলাম। মিষ্টি দেখতে একটা মেয়ে আমার মুখ চেপে রেখেছে। আমি ওকে চিনি না। মেয়েটা চোখমুখে আতঙ্ক নিয়ে আমার মুখের থেকে ওর হাতটা সরালো। আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। আমি কে তুমি? আমি এক্সট্রিমলি সরি। আমি তোমার মুখ চেপে ধরতে চাইনি। এছাড়া আমার কিছু করার ছিল না। তুমি তো জোরে চিৎকার করে আমাকে গণধোলাই খাওয়াতে, তাই না পেরে আমাকে এই কাজটা করতে হয়েছে। তুমি প্লিজ কিছু মনে করো না। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি তো বললে না তুমি কে। এরকম একটা নির্জন জায়গায় তুমি একা একটা মেয়ে কি করছো? এভাবেই চারিদিকে বাজে ছেলে মেয়ের অভাব নেই। আমি রিনি আক্তার। এই দুদিন ভার্সিটিতে আসিনি। সব কিছু নতুন, কিছু চিনি না, তার মধ্যে পড়েছি বিপদে। প্লিজ তুমি আমায় একটা হেল্প করবে। রিনির কথা বলার ধরন, ব্যবহারটা আময়িক দেখে মনে হচ্ছে খুব সহজ সরল। আমার খুব ভালো লাগলো। আমি হুম বলো। রিনি দেখো না, পেছনে দিয়ে আমার জামার অনেকটা অংশ ছিঁড়ে গেছে। আমি এখন কি করব? আমি আমার ডিপার্টমেন্টের ক্লাসটাও খুঁজে পাচ্ছি না। এই অবস্থায় আমি এখান দিয়ে গেলে সবাই আমার দিকে তাকিয়ে হাসবে। আমি কোথায় ছিঁড়ে গেছে দেখি। রিনি এই যে দেখো। রিনি পেছনে দিকে ঘুরল। পেছনে কোমর দিকটা অনেকখানি ছিঁড়ে গেছে। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি ওর চেহারার দিকে। এভাবে তো ছেঁড়ার কথা নয়। আমি আমার হিজাব থেকে পিন ও সেফটি পিন খুলে রিনি জামার ছেঁড়া অংশটাকে আটকাতে লাগলাম। এমনভাবে ছিঁড়েছে যে কিছুতেই আটকাতে পারছিলাম না। আমি রিনি সত্যি করে বলতো কি করে ছিঁড়ে গেছে জামাটা। রিনি গাছের ডালের সাথে বেজে আমতা আমতা করে। আমি সত্যি করে বলতে বলেছি। তুমি আমায় মিথ্যে বলছো কেন? আমার কথা শুনে রিনি ফুপিয়ে কেঁদে উঠল। ওকে আমি কাঁদতে দেখে আমি কিছুটা বিব্রত হয়ে যায়। আমি কি হয়েছে রিনি? বল আমায়। কে করল এসব? তুমি আমায় বলো। আমি নিশ্চয় কোনো রিয়েকশন নিব। উৎকণ্ঠ হয়ে রিনি কান্না থামিয়ে কৃতজ্ঞতার চোখে তাকিয়ে সবকিছু বলল। সব কথা শুনে রাগে আইভির কান দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে। মানুষ এতটা তিতা বেহায়া কি করে হতে পারে? সেদিন এত মার খেল, বকা শুনল, তারপরও এসব ছি। ভাবতেই গা গুলিয়ে আসছে ওর। রিনির জামার পেছনের অংশটা অনেক কষ্ট করে কিছুটা ঠিক করে ওড়না দিয়ে ঢেকে দিল। তারপর হাত ধরে প্রায় টানতে টানতে রিনিকে নিয়ে যেতে লাগল প্রিন্সিপালের রুমের দিকে। আজ এর শেষ দেখেই ছাড়বে। মানুষের ধৈর্যর একটা সীমা আছে। রিনি, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কথা বলছো না কেন? আইভির কানে কথাটা পৌঁছাল না। ও রেগে বোম হয়ে আছে। দেখে মনে হচ্ছে একটু পরেই ফেটে যাবে। ফাদার, জোন, ফারিস তিনজন খুব ভোরে রাজশাহীর উদ্দেশ্যে বের হয়ে গেছে। সেখানকার একটা চার্চে বাংলাদেশের সব নামি দামি ফাদারদের 3 দিন ব্যাপী এক বৈঠকের আয়োজন করা হয়েছে। ফারিসের আসতে মোটেও ইচ্ছে করেনি, কিন্তু ফাদারের মুখের ওপর কখনো না বলতে পারে না, তাই না চাইতেও আজ এখানে আসতে হলো। আইভিকে না দেখে 3 দিন কাটাতে হবে। কে জানে ও ফারিসকে মিস করবে কি না। পরক্ষণেই মনে হলো আইভি ওকে মনে কেন করবে। ফারিস তো এখনো ওর কাছে আননোন পারসন। মনটা আবারও বিষিয়ে গেল। বাসের জানালায় হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করল। জোন পাশের সিটে বসে কানে হেডফোন গুজে গান শুনছে। মাথাটা হেলান দিয়ে রাখায় কখন যে ঘুমিয়ে পড়েছে ফারিস সেটা নিজেও জানে না।
হালকা বাতাসে বেশ ভালো লাগছে। কপালে পড়ে থাকা সিল্কি চুলগুলো বাতাসের তালে তালে উড়ছে। ওর চুলের কালারটা বাদামি ও হালকা কফি কালারে মিশ্রিত ছিল। বাংলাদেশে আসার পর এদেশের মানুষের সাথে নিজেকে মানাতে চুলের কালার চেঞ্জ করে কালো করে ফেলল। সবকিছু যখন বদলে ফেলেছে তাহলে চুলের কালারটা বাকি থাকবে কেন? কিছু সময় পর জনের ডাকে ঘুম ভাঙল। জন, ফারিস ওঠ। কি রে, কত ঘুমাবি? ওইখানে গিয়ে ঘুমাস। এখন ওঠ, আমরা চলে এসেছি। ফারিস, কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? মাত্র চোখটা লেগে এসেছিল। দিলি তো ঘুমের 12টা বাজিয়ে। বিরক্তি হয়ে। জন, আমরা চলে এসেছি। বাস থেকে নামব। ফারিস এসে যখন পড়েছি। চল তাহলে। বাসের সবাই ওদের দিকে হা করে তাকিয়ে আছে। বিদেশি ছেলেদের মুখে এত সুন্দর করে বাংলায় কথা বলতে দেখে কেউর চোখের পলক পড়ছে না। সবাই একটা ঘোরের মধ্যে আছে। ওরা 3 জন লাগেজ নিয়ে বাস থেকে নেমে গেল। এটা নতুন কিছু নয়। বেশিরভাগ সময় ওরা এরকম পরিস্থিতিতে পড়েছে, তাই এসবকে কিছু মনে করে না ওরা। বাস থেকে নেমে একটা ভ্যান গাড়ি ডেকে তাতে চড়ে বসল। গ্রামের আঁকাবাঁকা মাটির রাস্তা। পরিবেশটা শান্ত, চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ, মিষ্টি বাতাস বইছে দক্ষিণ দিক থেকে। এখানকার মানুষের জীবন যাপন অনেক সহজ সরল। চারিদিকে টিনের ঘর, দালানকোঠা খুব কম। রাস্তার পাশে সারি করে কলাগাছ লাগানো। পরিবেশটা খুব ভালো লাগছে ফারিস ও জনের কাছে। অনেকদিন পর এরকম জায়গায় এলো। দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর গন্তব্যে পৌঁছাল। চার্চের থেকে কিছুটা দূরে একটা টিনের ঘরে ওদের থাকার ব্যবস্থা হল। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। কোনো কথা না বলে আমি রিনিকে নিয়ে সোজা প্রিন্সিপালের রুমে চলে এলাম। মে আই কাম ইন, স্যার? আজকে প্রিন্সিপালের রুমে সকল স্যার ম্যামকে নিয়ে মিটিং হচ্ছে, যার কারণে নাহান এসেছে। প্রিন্সিপালের চেয়ারে 2 হাত সামনের টেবিলে রেখে বসে আছে নাহান। গায়ে চকলেট কালারের কোট প্যান্ট। স্যার ম্যাডামরা তাদের মতামত জানাচ্ছে। নাহান গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শুনছে। আমি পারমিশন চাইতেন সবাই আমার দিকে রেগে তাকালো। মিটিংয়ের সময় কোনো ডিস্টার্ব করা ভার্সিটিতে এলাও না। ভাইস প্রিন্সিপাল স্যার আমায় ধমক দিয়ে বললেন, এখানে কি দরকার তোমাদের? একটু পরে এসো। দেখছ না আমরা গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছি। যাও এখান থেকে। পরের বার যদি এরকম করো তাহলে তোমাকে ভার্সিটি থেকে টিসি দিয়ে দিব। আমি সরি স্যার আপনাদের ডিস্টার্ব করার জন্য। আমি জানতাম না আপনারা এখন মিটিংয়ে আছেন। কিন্তু আমার কথাগুলো এই মিটিংয়ের থেকেও কম গুরুত্বপূর্ণ নয়। অর্থনৈতিক বিভাগের একজন স্যার আমাকে ধমকে বললেন, তুমি এখন আসতে পারো। তোমার কথা আমরা পরে শুনব। আমি প্লিজ স্যার, আমার কথাটা একবার শুনুন। প্রিন্সিপাল, তুমি দেখছি ভারী বেয়াদব মেয়ে। আমরা বারবার করে চলে যেতে বলছি আর তুমি তেরামি করছো। আমি স্যার। প্রিন্সিপাল স্যার আমাকে কিছু বলতে চাইলে নাহান হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল। আমাকে হাতের ইশারায় ভেতরে আসতে বলল। আমি ও রিনি ভেতরে ঢুকলাম। নাহান, কি সমস্যা তোমাদের? প্রিন্সিপাল, নাহান, আমরা একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে কথা বলছিলাম, আর এখন তুমি বিচার করতে বসবে। নাহান, আপনারা এতটা নির্বোধ কি করে হতে পারেন? একটা মেয়ে আপনাদেরকে বারবার করে অনুরোধ করছে তার কথাটা শুনতে, আর আপনারা তার কথা না শুনে বরং ওকে সবাই মিলে বকতে লাগলেন। নিশ্চয় ওর এখানে আসার পেছনে কোনো বড় কারণ আছে। সেটা না জানতে চেয়ে আরেক দফা বকলেন, কিছুটা রেগে। প্রিন্সিপাল, আমরা ব্যাপারটা সেভাবে ভাবেনি যেভাবে তুমি ভেবেছ। নাহান, রুমে শুধু প্রিন্সিপাল স্যার থাকবে, বাকি সবাই বের হয়ে যান।
একজন স্যার বলে উঠল, আমাদের তো মিটিং এখনো শেষ হয়নি। নাহান, আমি কোনো অজুহাত শুনতে চাইনি। আপনাদের যেতে বলেছি, যাবেন। দ্বিতীয়বার বলতে না হয়। রোমে শুধু আমি, প্রিন্সিপাল স্যার ও এই মেয়ে দুজন থাকব। আর কাউকে আমি দেখতে চাই না। 2 মিনিটের মধ্যে রুম খালি করবেন। কুইক এন্ড ফার্স্ট, চিৎকার করে। রুমে থাকা সকল স্যার ম্যাম নাহানের কথা মতো 2 মিনিটের মধ্যে খালি করে চলে গেল। তারা চলে যেতেই নাহান আমার মুখের দিকে তাকিয়ে বলল, নাহান, তোমরা কি বলতে এসেছিলে? বলতে পারো। আমি চোখের ইশারায় রিনিকে পুরো ঘটনা বলতে বললাম। রিনি ভীষণ ভয় পাচ্ছে। আমি ওর এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ওকে অভয় দিলাম। রিনি আমার হাত শক্ত করে ধরে অনেকটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। তারপর বলতে শুরু করল, রিনি, আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। আমার বাবা মারা গেছেন। আমার মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে। আমার ছোট একটা ভাই আছে। ও ক্লাস 6 পড়ে। আমি টিউশনি করে আমার পড়ার খরচ চালাই। গত 2 দিন অসুস্থ থাকায় আমি ভার্সিটিতে আসতে পারিনি। আজ যখন ভার্সিটিতে এলাম তখন গেট দিয়ে ঢোকার সাথে সাথে কিছু ছেলে আমার রাস্তা আটকে দাঁড়ালো। আমাকে খুব বাজে বাজে কথা বলছিল। আমি তাদের দেখে ভয় পেয়ে গেলাম। হঠাৎ তাদের মধ্যে থেকে একটা ছেলে, যার নাম সম্ভবত মেহেদি। ওর বন্ধুরা যখন নাম ধরে ডেকেছে তখন শুনতে পেয়েছি নামটা। মেহেদি আমাকে খুব বাজেভাবে টাচ করল। আমি তাকে ধাক্কা দিয়ে চলে যেতে নিলে পেছনে থেকে আমার জামাটাকে খামচি দিয়ে ধরল, যাতে করে জামার কোমরের দিকটাতে ছিঁড়ে গেল। আমি কোনোমতে ওকে সরিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে এসেছি। রিনি পেছনে ঘুরে জামার ছেঁড়া অংশটা দেখাল। নাহান এক পলক তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নিল। রিনি নিঃশব্দে কাঁদতে লাগল। নাহানের চোখ দুটো ইতিমধ্যে রক্তবর্ণ ধারণ করেছে। নিজেকে যথেষ্ট শান্ত করে আমার ও রিনির দিকে তাকাল। নাহান, তোমরা এখন যাও। আমরা ওকে অবশ্যই শাস্তি দিব। আমি প্লিজ মেহেদি এই কথাটা যেন না জানে, অনুরোধ করে। নাহান, কোনো কথাটা? আমি বলতে চাইছিলাম আমরা দুজন যে আপনাদেরকে কথাটা বলেছি সেটা মেহেদি না জানতে পারে। বুঝতেই তো পারছেন, তাহলে আমাদের ওপর এর প্রতিশোধ নিবে। নাহান, তোমরা কোনো চিন্তা করো না। আমি কিছুতেই তোমাদের কথা জানতে দিব না। কৌশলে ওকে শাস্তি দিব। আইভি ও রিনি রুম থেকে বেরিয়ে গেল। রিনি এখনো কান্না করছে। আইভি বড় করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। গতকাল থেকে ও ভালো করেই বুঝে গেছে নাহান মেহেদি ও রিটার মতো নয়। নাহান এই অন্যায়ের শাস্তি মেহেদিকে নিশ্চয়ই দিবে। ওর চোখ মুখ যা লাল হয়ে আছে, মেহেদিকে সামনে পেলে বোধহয় মেরাই ফেলবে। রিনিকে এক হাত দিয়ে জড়িয়ে আইভি ক্লাসের দিকে রওনা দিল। ওরা দুজন চলে যেতেই নাহান সামনে থাকা ফুলদানিটাকে ফ্লোরে আছাড় মারল। ফুলদানিটা টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। রাগে নাহানের মাথা আগুন হয়ে আছে। ওর কাণ্ডে প্রিন্সিপাল ভয় পেয়ে যায়। নাহান হুটহাট করে রেগে যাওয়া ছেলে নয়। ও ছোটবেলা থেকে কোনো নারীর অপমান সহ্য করতে পারে না। সেখানে ওদের নিজের ভার্সিটিতে এসব হচ্ছে, তাও মেহেদি করছে। আর ভাবতে পারছে না নাহান। নাহান কুকুরের লেজ হাজার টানলেও সোজা হয় না। তোকে অনেকবার মানা করছি, তারপরও মানলি না। তোর কলিজাটা খুব বড় হয়ে গেছে। চিন্তা করিস না, ছোট করার ব্যবস্থা করছি। তুই শুধু দেখতে থাক আমি কি করি। অনেক ছাড় দিয়েছি আর না। তোর বিপদ ঘনিয়ে এসেছে। একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তোর পাখাও কাটছি আমি। এক মুহূর্তে দেরি না করে গাড়ি নিয়ে বের হয়ে গেল নাহান। শান্ত শিষ্ট মানুষগুলোর রাগ অনেক ভয়াবহ হয়। তারা সহজে রাগে না, কিন্তু রাগলে নিজের মধ্যে থাকে না।
প্রিন্সিপাল আর কিছু না বুঝলেও এতটুকু বুঝল মেহেদির কপালে আজ বিপদ আছে। অনেকক্ষণ ধরে এশা আইভিকে খুঁজছে। সেই যে কখন গেল মেয়েটা, এখনো আসার নাম নেই। কে জানে কোনো বিপদ হলো নাকি? এ মেয়েটাকে দিয়ে বিশ্বাস নেই, নিশ্চয় আবার কোনো না কোনো ঝামেলায় জড়াবে। এছাড়া তো আর কাজ নেই। এসব কথা ভাবতে ভাবতে এশা ক্লাস থেকে বের হল। সামনেই আইভিকে দেখল। আইভি একটা মেয়েকে হাত ধরে নিয়ে আসছে। আমি রিনিকে হাত ধরে নিয়ে আসছি। বেচারি খুব ভয় পেয়ে গেছে। বারবার আমাকে জিজ্ঞেস করছে এর জন্য কোনো ঝামেলায় পড়তে হবে নাকি। আমি অলরেডি ওকে না হলেও 1012 বার এই কথার উত্তর দিয়েছি যে মিনাহান যেহেতু আমাদের আশ্বাস দিয়েছে তাহলে আমাদের কিছুই হবে না। তারপরও ওর ভয় একটুও কমছে না। হঠাৎ দেখলাম এশা আমাদের দিকে এগিয়ে আসছে। এশা হাইয়ু, কোথায় ছিলি তুই? তোকে কত খুঁজেছি আমি জানিস? আমি তো ভাবলাম ওয়াশরুম থেকে হাওয়া হয়ে গেছিস। কোনো ঝামেলা থেকে এলি? তোর সাথেই তো সব ঝামেলা দেখা দেয়। এই মেয়েটাকে রিনির দিকে তাকিয়ে একদমই আমাকে এসব কথা বলল। আমি হা করে ওর দিকে তাকিয়ে আছি। এত কথা একদমই মানুষ কি করে বলে? আমি আস্তে আস্তে এসো। এত কথার উত্তর আমি কি করে দিব? এত এত প্রশ্ন, একটু হাফ ছাড়তে দে, সব বলবো। তুই একটু শান্ত হো। এশা, আমি কখন থেকে তোর ওয়েট করছি, তোর আসার নাম নেই। সারা ভার্সিটি আমার 3 বার চক্কর দিয়ে ফেলেছি, তারপরও তোর খোঁজ নেই। তোর সাথে ওকে রিনির দিকে তাকিয়ে আমি ও তোর সাথে পরিচয় করে দেই। ওর নাম রিনি, আমাদের ডিপার্টমেন্ট ছাত্রী। এশা, আসসালামু আলাইকুম। আমি এশা। রিনি, ওয়ালাইকুম আসো সালাম। ভালো আছো? এশা, হুম। তুমি ভালো আছো? রিনি মাথা দুলিয়ে বুঝালো ও ভালো আছে। আমি রিনি, আজকে থেকে তুমি আমাদের ফ্রেন্ড। এশা, আমাদেরকে তুই করে বলবে? ফ্রেন্ডকে তুমি করে বললে পর পর লাগে। রিনি, আচ্ছা, ধন্যবাদ আইভি। আমি ফ্রেন্ডদের মধ্যে নো থ্যাঙ্কস নো সরি, অনলি মারামারি। মনে যেন থাকে। এশা, সবই বুঝলাম আইয়ু, কিন্তু একটা বিষয় বুঝলাম না। রিনির সাথে তোর পরিচয় কি করে হলো? আমি রাস্তায় যেতে যেতে তোকে সব বলবো। চল বাড়ি যাই। এশা, আরও 2টা ক্লাস বাকি আছে। আমি আজ আর কোনো ক্লাস করব না। ভালো লাগছে না। আমারা রিনিকে বাড়িতে পৌঁছে দিয়ে বাসায় চলে যাবে। ওকে একা ছাড়া যাবে না। এভাবেই অনেক ভয় পেয়েছে। রিনি, তাড়াতাড়ি চলো। এশা, আবার তুমি? রিনি, সরি। জিহ্বায় কামড় দিয়ে আমি আবার তুই সরি বললি। বুঝেছি তুই আমাদের বান্ধবী হিসেবে মানিসনি। মুখ গোমরা করে। রিনি, ভুল হয়ে গেছে, আর বলবো না। এশা, ওকে এবারের মতো ছেড়ে দিলাম। পরের বার কিন্তু তোর খবর নিয়ে ফেলব। আমরা 3 জন হাসতে হাসতে বাসার দিকে পা বাড়ালাম। হাঁটতে হাঁটতে এশাকে পুরো ঘটনা খুলে বলতে লাগলাম। মেহেদি সোফায় বসে বসে আপেল খাচ্ছে। ভার্সিটি থেকে এসে ফ্রেশ না হয়েই মনের সুখে বসে আছে। আর হাতে থাকা আপলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কামড় দিচ্ছে। হঠাৎ করে ওর নাক বরাবর একটা ঘুষি পড়ল। আপেলটা ছিটকে একদিকে, মেহেদি আরেকদিকে ছিটকে পড়ল। আচমকা এমন হওয়ায় মেহেদি ঘাবড়ে গেল। সামনে তাকিয়ে নাহানকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। ওর চোখ মুখ লাল হয়ে রয়েছে, কপালের রগ ফুলে ফেপে উঠছে। মেহেদি, কি হয়েছে ভাইয়া? ভয়। নাহান কিছু না বলে মেহেদির শার্টের কলার ধরে উঠিয়ে মুখের মধ্যে একটা পাঞ্চ মারল। মেহেদি, বলবে তো ভাইয়া আমি কি করেছি? আমাকে মারছ কেন? আমার দোষটা কি বলবে তো?
মেহেদী যত কথা বলছে ওর শরীরে ঘুষির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। নাহান সর্বশক্তি দিয়ে ওকে মারছে। মেহেদীর নাক, মুখ দিয়ে রক্তের ধারা বইছে। তাতেও নাহানের রাগ কমেনি। মেরাই চলছে। অনেকক্ষণ মনের আশ মিটিয়ে মেরে তারপর মেহেদীকে ছাড়ল। বেচারা মেহেদী ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নাহান হাঁপিয়ে গেছে। সোফায় বসে মাথাটা পেছনের দিকে হেলিয়ে দিয়ে হাত পা চারদিকে ছড়িয়ে দিল। চোখ দুটো বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মেহেদী ফ্লোরেই পড়ে আছে। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই যে সেখান থেকে উঠবে। তারপরও কোনো রকম মাথাটা উঠিয়ে বলল, মেহেদী ভাইয়া প্লিজ বলো না আমি কি করেছি? আমায় এভাবে কেন মারলে? মেহেদীর গলার স্বর পেয়ে নাহানের চোখ দুটো দপ করে জ্বলে উঠল। এক লাফে সোফা থেকে উঠে চারিদিকে কিছু খুঁজছে। একসময় পেয়েও গেল। বুক শেলফের কোণার দিক থেকে ক্রিকেট ব্যাটটা হাতে নিয়ে খুব জোরে মেহেদীর পায়ে দুটো বাড়ি মারল। মেহেদী চিৎকার করে নিজের পা ধরে রেখেছে। নাহান তুই জানিস না তুই কি করেছিস? মেহেদী আমি সত্যি ভাইয়া কিছু বুঝতে পারছি না। নাহান তুই আজকেও একটা মেয়ের সাথে অসভ্যতামি করেছিস। মেহেদী এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরে চুপ হয়ে গেল। সারা শরীর ব্যথায় অবশ হয়ে আসেছে। কেন যে সে এত মার খেল তাও বুঝে গেছে। নাহান কাউকে মারার সময় তার মুখ থেকে কোনো কথা শুনতে পছন্দ করে না। তখন কেউ কিছু জিজ্ঞেস করলেও মারের পরিমাণ বেড়ে যাবে। আর মেহেদী ওকে বারবার একই প্রশ্ন করছিল, যাতে নাহানের রাগটা সাত আসমানের চূড়ায় উঠেছিল। নাহান মেহেদীকে নিজের ভাইয়ের থেকে কোনো অংশ কম দেখে না। রিতা ও মেহেদী দুজনই ওর খুব আদরের। তবে সেটা প্রকাশ করে না। মেহেদী ছোটবেলায় একবার দুষ্টুমি করার কারণে প্রচুর মার খেয়েছিল নাহানের হাতে। তারপর থেকে মেহেদী নাহানকে অনেক ভয় পায়। ওর এসব কুকীর্তির কথা নাহান বেশি কিছু জানত না। জানবে কি করে মেহেদীর ভয় কেউ কখনো কমপ্লেন করার সুযোগ পায়নি। কিন্তু আজ আইভির কারণে নাহান জানতে পারল। নাহান মেহেদীর সামনে এসে এক হাত দিয়ে ওর থুতনি ধরে মুখটা উঁচু করল। মেহেদীর ইতিমধ্যে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আবার কি মার দিবে? যা হজম করেছে তা থেকে উঠতেই 15 দিন লেগে যাবে। আরও মার খেলেতে চিরদিনের জন্য পঙ্গু হয়ে যাবে। নাহান মেয়েটার সাথে এমন কেন করলি? মেহেদী ভাইয়া আমি বুঝতে পারিনি। নাহান মিথ্যে কথা বলিস না। তুই ইচ্ছে করে এমনটা করেছিস। তুই তো আজকে প্রথম করিসনি। এর আগে আরও অনেক মেয়েকে হ্যারাস করেছিস। কি ভেবেছিস তুই আমি কিছু জানি না? আমি তোর সব খবর জানতাম। ভেবেছিলাম সময়ের সাথে সাথে তুই ঠিক হয়ে যাবি। কিন্তু না, তুই দিনকে দিন বেয়াদব ও লাগামহীন হয়ে গেছিস। তোকে ভিপি করে আমি বড় ভুল করেছি। আমি তোকে এজন্য ভিপি করেছি যাতে তুই মেয়েদেরকে প্রোটেক্ট করতে পারিস। সেখানে তুই কি না এসব করছিস? তোর ওপর দায়িত্ব না দিয়ে আমি যদি ফারিসকে দিতাম তাহলেও আমার মান সম্মান থাকত। ফারিস আর কিছু না পারুক মেয়েদের সম্মান করতে পারে। আর তুই কি করলি? তোর ওপর আমার অনেক বিশ্বাস ছিল। তুই সব ভেঙে দিলি। নাহান হতাশ হয়ে ফ্লোরে বসে পড়ল। মেহেদী ছলছল চোখে নাহানকে জড়িয়ে ধরল। মেহেদীর কোনো ভাই বোন নেই। নাহানকে নিজের বড় ভাই মনে করে। কখনো নাহানকে মন খারাপ দেখতে পারে না। মেহেদী আই এম সরি ভাইয়া। আমি আর কখনো এরকম করব না। কোনো মেয়েকে সম্মান দিতে না পারি অপমান করব না। প্লিজ তুমি আমাকে মাফ করে দেও। তুমি আমার সাথে রাগ করো না। আমি জীবনেও বাজে কাজ করব না প্রমিস। তুমি আমাকে ভুল বুঝো না। তুমি ছাড়া পৃথিবীর আর কেউ আমাকে যে বুঝতে পারে না। মেহেদী নিঃশব্দে নাহানের কাঁধে মুখ গুজে কাঁদছে।
নাহানের কাঁধে ঠান্ডা কিছুর স্পর্শে মেহেদির দিকে তাকাল। শক্ত করে জড়িয়ে ধরে বড় একটা নিঃশ্বাস নিল। রাগটা কমে যাওয়ায় মেহেদির জন্য খারাপ লাগছে। দ্বিতীয়বার হেহেদিকে এভাবে মারল। নাহান, তোকে একটা মেয়ে ধোঁকা দিয়েছে, তাই বলে পুরো নারী জাতিকে তুই ঘৃণা করিস না। সবাই একরকম না, তুই তাদেরকে সম্মান করতে শিখে নে। তোর দিকে তাকালে যেন একটা মেয়ে ভরসা পায়, সেভাবে নিজেকে তৈরি কর। দেখবি তুই সবকিছুতে খুশি নামক বস্তুটাকে খুঁজে পাবি। একজন তোকে ধোঁকা দিয়েছে বলে তার রাগ সারা নারী জাতির ওপর ওঠাতে পারিস না। এটা অনেক বড় ভুল। মেহেদি, আই এম সরি ভাইয়া, আমি কখনো এমন করব না। আমি কালকে গিয়ে ওই মেয়েটার কাছে ক্ষমা চাইব। শুধু ওই মেয়ে নয়, যার সাথে বেয়াদবি করেছি তাদের কাছেও মাফ চেয়ে নিব। আমি প্রমিস কারো সাথে বাজে ব্যবহার করব না। কানে ধরেছি, আমার শিক্ষা হয়ে গেছে। নাহান, চল তোকে ডক্টরের কাছে নিয়ে যাই। মেহেদি, যাব না, এভাবে কাউকে মারে। আমি তো মরেই যাচ্ছিলাম। আমি যাব না ডক্টরের কাছে। মারার সময় মনে ছিল না। এই অবলা, ছোট্ট, মাসুম শিশুটাকে তুমি এভাবে মারতে পারলে? গাল ফুলিয়ে। নাহান, তুই কি যাবি নাকি আরো মার খাবি? মেহেদি, ঠিক আছে চলো, তুমি অলরেডি কোমর ভেঙে দিছ, আর মার খেতে চাই না। নাহান মেহেদিকে ধরে ধরে নিচে নামল। গাড়িতে উঠিয়ে হাসপাতালে উদ্দেশ্যে রওনা হল। কিছু মানুষ খারাপ হওয়ার পেছনে অনেক বড় ভয়ানক অতীত থাকে। আমরা তার পেছনের অতীত না জেনে তাকে খারাপ বলে আখ্যায়িত করে ফেলি, যা করা আমাদের উচিত নয়। তাছাড়া সবার অতীত জানা আমাদের পসিবল নয়। কিছু মানুষ খারাপ হওয়ার পেছনে পরিস্থিতি নামক শব্দটাও জড়িত। খারাপ সময়টা সবাই সঠিকভাবে কাটিয়ে উঠতে পারে না। মেহেদির জীবনেও একটা ভয়ানক অতীত আছে, যার ভেতর থেকে ও বের হতে পারেনি। ক্লাস 9 থেকে অনার্স দ্বিতীয় বর্ষ পর্যন্ত একটা মেয়েকে পাগলের মতো ভালোবেসেছে, কিন্তু সেই মেয়েটা ওকে ধোঁকা দিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে লন্ডন চলে গেছে। মেহেদির 6 বছরের ভালোবাসাকে গলা টিপে চলে যেতে মেয়েটার বুক একবারও কাঁপেনি, বরং খুশি মনে হেহেদিকে ছেড়ে চলে গেছে। তারপর থেকে মেয়েদেরকে ও দেখতে পারে না। কয়েকবার আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু নাহানের জন্য বেঁচে ফিরেছে। ওকে এই অবস্থা থেকে বের করতে সবচেয়ে বড় ভূমিকা নাহানের। নাহান ওকে এত বড় ডিপ্রেশন থেকে বের করছে। সারাদিনের ভেজালে আমার কিংবা এশা কারোর জোন ও ফারিসের কথা একবারও মনে হয়নি। ওদেরকে একবারও দেখিনি। বিকাল থেকে আকাশটা ভার হয়ে আছে। আমার মনটাও বেশি ভালো না। আকাশটার অবস্থা খারাপ দেখলে আমার মনটাও খারাপ হয়ে যায়। বাবা মায়ের সাথে কথা বলে বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। এশা পড়ে পড়ে ঘুড়ি মারছে। আকাশের দিকে তাকিয়ে নিজেকে খুব বিষণ্ণ ও একা মনে হচ্ছে। বৃষ্টিতে ভেজা হয় না অনেক দিন ধরে। বৃষ্টির পানি আমার সহ্য হয় না, জ্বর চলে আসে। বাইরে ঝির ঝির বৃষ্টি পড়ছে। আমি বাইরের দিকে তাকিয়ে ভাবছি ভার্সিটিতে একের পর এক শুধু ঝামেলায় জড়িয়ে পড়ছি। যত এসবের থেকে দূরে থাকতে চাচ্ছি ততই জড়িয়ে যাচ্ছি। ছোটবেলাটা তো খুব ভালো ছিল, কত আনন্দ, মজা, দুষ্টমি মাখা ছিল। নিজেকে কখনো একা মনে হতো না। সারাদিন এপাড়া ওপাড়া ঘুরে বেড়ানো, বড়শি দিয়ে মাছ ধরা, বৌছি, কানামাছি খেলা। আজ এসব স্মৃতি, সেগুলো হাজার চেষ্টা করলেও ফেরত পাব না। ছোটবেলায় সবসময় ভাবতাম কবে বড় হব। এখন মনে করি, ইস, আবার যদি ছোট হতে পারতাম। বৃষ্টির বেগ আগের থেকে বেড়েছে। দমকা হাওয়ায় এক পশলা বৃষ্টির পানি আমাকে ভিজিয়ে দিল। ভাবনা থেকে বেরিয়ে এলাম ঠান্ডা পানির স্পর্শ। বারান্দার দরজাটা আটকে দিয়ে রুমের বাতি জ্বালিয়ে দিলাম। আজ আর কিছু ভালো লাগবে না।
চলবে।